দেশের বাইরে চলে গেছিলাম মাস্টার্স করতে জার্মানিতে স্কলারশিপ নিয়ে, অ্যান্ড দেন পড়াশোনা শেষ করার টাইমেই লাইক এই যে লাইট টু বা আমাদের যে এখনকার যে কাজগুলো সেগুলোর পোকাগুলো মাথায় ঢোকে, অ্যান্ড দেন হ্যাড অ্যান পিএইচডি অফার। আই সেড না, আই ওয়ান্ট টু গো ব্যাক অ্যান্ড সি ওয়ার ইট গোজ। দেশে ফেরত আসছি, প্রেমের বিয়ে করছি। বিয়ে যেদিন করছি তার পরের দিন চাকরি ছাইড়া দিছি ঢাকায়। আমাদের বাড়ি ময়মনসিংহে, এবং চাকরি ছাইড়া দেওয়ার পরে 1 বছর বাপ মারে বলেই নাই যে চাকরি ছাইড়া দিছি। সো বাপ মা 1 বছর পর্যন্ত জানতো না যে আমি আসলে জব ছাইড়া দিয়া মানে উদ্যোক্তা হয়ে গেছি। যখন ময়মনসিংহ থেকে ঢাকায় আসতো তো জানে চাকরি করি। সো সকাল 8টায় আমি খুব সুন্দর করে গুছায় টুছাইয়া লাইক বাইরে হয়ে যাইতাম। বাইরে হয়ে যায় আমরা 4তলা থেকে 5তলায় আমার ফ্রেন্ড থাকে। সো ওর বাসায় ও হচ্ছে আমার কো-ফাউন্ডার। সো ও ছিল এআইবির টিচার। সো ওর বাসা ফাঁকা, লাইক ওইখানে বসে সারাদিন অফিস করে 6টার সময় খুব অনেক টায়ার, সারাদিন অনেক করে ঢুকো। সো দ্যাটস বিন লাইক 1 ইয়ার। তো 1 বছর পরে বাপ মারে বলছি যে হ্যাঁ এই তো চাকরি ছাড়লাম, নিজের ব্যবসা শুরু করলাম বা উদ্যোগ শুরু করলাম। সো দ্যাটস দ্য কাইন্ড অফ দ্য স্টোরি মানে মানে কাম ফ্রম আর কি। অ্যান্ড আই এম শিওর যে এইখানে তোমরা অনেকেই যারা আছো নট কামিং ফ্রম এ ভেরি প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, এবং ওই যে যেহেতু আজকে টপিকটা এন্টারপ্রেনারশিপ নিয়ে, হয়তো এরকম হয়েছে যে বাপদাদা 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ব্যবসা করে নাই। অ্যান্ড আমি আমি আসলে জিজ্ঞেস করবো যে ওয়াই ইউ আর ইভেন হিয়ার, কারণ আজকে যে টপিকটা খুবই ভয়ঙ্কর লেভেলের একটা টপিক আর কি, মানে খুবই আশা জাগা নিয়ে এবং একই সাথে ভয় জাগা নিয়ে টপিক, যে বাংলাদেশে বসে আমি গ্লোবাল ব্র্যান্ড তৈরি করব, এইরকম একটা স্বপ্ন দেখাটা ইটসেলফ ইজ এ বিগ ড্রিম আর কি। সো আমি কয়েকটা প্রশ্ন দিয়ে এমনিতে শুরু করি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ গাইজ বেটার আর কি। আমি জাস্ট কুইকলি একজন দুজনের কাছ থেকে একটু জানতে চাই যে ওয়াই ইউ শোড ইন্টারেস্ট টু ইভেন কাম হিয়ার আর কি। সো কেউ যদি একজন একটু জাস্ট ভেরি কুইকলি যে এই কারণে আমি এইখানে আজকে। রিক্সা চালকদের জব লাগবে এই জন্য আসছি, ফাইন। আচ্ছা, এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা করব বড় হয়ে মানে লাইক পড়াশোনা শেষ করে, এই ধান্দা কার কার আছে? এই ধান্দা মোটামুটি 50%-এর, রাইট? আর বাকি 50% এই ধান্দা নাই, জব করবো। দেন ওয়াই ইউ আর হিয়ার? হ্যাঁ, কনফিউজ। ওকে, লাইক কনফিউজ কারা কারা? লাইক আমি একটা হচ্ছে কি, আমি জীবনে এইসব জিনিসে যাব না ভাই, সারা জীবন শান্তিতে জব করব, এইটা একটা মাইন্ডসেট। আর একটা হচ্ছে কনফিউজ, রাইট? হয়তো কিছুদিন কাজ করব, তারপরে যদি আমার ভালো কোনটা লাগে, আমার স্কিলের জায়গা কোনটা যদি খুঁজে পাই তাহলে হয়তো ঢুকবো। সো দ্যাটস লাইক আমি এখনো ডিসাইড করি নাই। আর আরেক পার্টি আছে, সার্টিফিকেটটা হাতে পাই আর না পাই, লাইক কিছু একটা শুরু করব। সো যারা ফার্স্টে হাত তুলছে তারা কি ওই পার্টি? ওকে। সো সেকেন্ড পার্টি কারা? যারা লাইক এখনো শিওর না, আমি হয়তো কিছুদিন জব করবো অ্যান্ড দেন আই উইল প্রবাবলি স্টার্ট সামথিং অফ মাই ওন, এরকম কারা কারা আছে? হ্যাঁ, কনফিউজ বলবো না মানে, বাট এরকম, রাইট? হ্যাঁ, মানে ফাইন, গুড। আর একদম নিরবিচ্ছিন্ন শান্তিতে জীবনযাপন করব, কোনো এই প্যারাতে যাব না এন্টারপ্রেনারশিপের, এরকম কারা কারা? এরকম থাকতে হবে কিন্তু, নাইলে এই সব বাকি উদ্যোক্তারা কাদেরকে দিয়ে কাজ করবো? কি একা একা কাজ করবে না তো? সো ইটস অ্যাবসলিউটলি ফাইন যে, বিকজ আমরা মানে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন বাংলাদেশ আমাদের অ্যাজ অ্যান এন্টারপ্রেনার হচ্ছে উই ডোন্ট ফাইন্ড গুড পিপল, উই ডোন্ট ফাইন্ড স্কিল পিপল। হ্যাঁ, সো ইটস কমপ্লিটলি ফাইন, শাই হওয়ার কিছু নাই এটাতে। এনিওয়ে, সো থ্যাংক ইউ ফর শেয়ারিং। আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে বিল্ডিং গ্লোবাল ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেভাবে পুরো আজকের ইয়াটা করব সেটা আমি যেটা শুনেছি যে লাইক মোটামুটি 1.5 ঘন্টা ইউ গাইজ উইল বি হিয়ার, যদি বিরক্ত না লাগা শুরু হয়। সো আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি খুবই ছোট্ট স্লাইড এবং ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স এবং একটা প্লে বুক আমি শেয়ার করবো যে ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টু বিল্ড আ গ্লোবাল ব্র্যান্ড, লাইক হোয়াট ইজ দ্য প্লে বুক। এখন সেটা আমার যার ইন্টারেস্ট এরিয়া থাকতে পারে, সেইখানে আমি চিন্তা করে আই উইল বিল্ড সামথিং। এটার মজার জিনিস হচ্ছে এটা, যদি ভাই গ্লোবাল না বানাইতে পারি বাংলাদেশে তো সাকসেসফুল হবে। সো টার্গেট নেই গ্লোবাল। রবীন্দ্রনাথ নামের এক ভদ্রলোককে তো সবাই চিনি না আমরা, উনি বলছিলেন যে ভাই তুমি যদি গাছের আগা পর্যন্ত মানে লাইক আগা পর্যন্ত যাইতে চাও তাহলে আরও আগার উপরে ঢিল মারো, তাহলে অন্তত ওই পর্যন্ত যাইতে পারবা। আর যদি এই মানে একদম পুরো আম পাড়তে যাওয়ার জন্য আম বরাবর ঢিল মারো, ওটা নিচ পর্যন্ত যাবো। সো লক্ষ্যটা একটু উপরে থাকলে
ওই পর্যন্ত যাওয়া যাবে। সো দোজ হু ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, আমার এখন যে মেসেজটা আমি এখন দিচ্ছি ইয়াং পিপল লাইক ইউ, যে লাইক বিল্ড ফর দ্য ওয়ার্ল্ড, ইভেন ইফ ইটস নট সাকসেসফুল, তাহলে অন্তত 4-5টা দেশে যাইতে পারবো। আচ্ছা হেডাও যদি না হয় তাহলে অন্তত বাংলাদেশে যেহেতু শুরু করছি, অন্তত বাংলাদেশে তো সফল হবেই। কিন্তু বাংলাদেশের জন্য বিল্ড করতেছি, তাইলে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি আমরা তখন বাংলাদেশের মানুষের স্ট্যান্ডার্ডে যে জিনিস বানাবো ওইটা তো হয়তো তেমন একটা ভালো জিনিস হবে না, রাইট? যারা এখনো হয়তো ওই মাইন্ড অফ স্টেটে যে কেন এই টপিক, সো ইটস অলসো বেসিক্যালি আ প্লেবুক অফ হাউ টু বিল্ড এ অ্যামেজিং প্রোডাক্ট অর এ অ্যামেজিং ব্র্যান্ড দ্যাট মে গো টু দ্য ওয়ার্ল্ড, দ্যাট মে গো রিজিওনালি লাইক ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, অর লাইক জাস্ট বাংলাদেশ। সো এইটাকে শুধুমাত্র গ্লোবাল প্লেবুক হিসেবে না দেখে তোমরা যারা এন্টারপ্রেনার হতে চাও তাদের নিজ নিজ প্রোডাক্ট আর সার্ভিস যেটা বা যে প্রবলেম তোমরা সলভ করতে চাও সেই প্রবলেমেরও একটা প্লেবুক ধরে নিতে পারো আর কি। প্রথম প্রশ্ন তোমাদের কাছে, আচ্ছা যখন বাংলাদেশ আমরা শুনি, বাংলাদেশ, হোয়াট ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ? মানে বাংলাদেশের কথা দেশ হিসেবে বাংলাদেশ বললে কোন শব্দটা প্রথম মাথায় আসে? হ্যাঁ, পপুলেশন, তারপরে ইকোনমিক ইমব্যালেন্স, আর কোন শব্দ? সবচেয়ে বড় ভালো শব্দটাই তো আসতেছে না। হ্যাঁ, কি? ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, পোর কান্ট্রি, তারপরে লো কস্ট লেবার, হ্যাঁ, গার্মেন্টসের লোকজনের কারণে এখনো রাইট শব্দটা আসছে, রাইট, দুর্নীতি। সো এটা শুধু আমাদের বাংলাদেশিরা আমরা খালি না, বিদেশিরাও জানে যে লাইক ওকে বাংলাদেশ করাপশন একটা 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 সিনোনিমাস ওয়ার্ড আছে। বাট আমি যদি এই প্রশ্নটাকে রিফ্রেম করি তোমাদেরকে এবং আমরা বলি যে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে অ্যামেজিং একটা ভালো দিক কি, তাহলে সেটা কি হবে? লাইক দিস ইজ উইয়ার, লাইক আমরা প্রাউড, লাইক তোমরা প্রাউড অফ বাংলাদেশ বিকজ অফ দিস ওয়ান থিং। এরকম কি জিনিস আছে? সো অ্যাজ এ কান্ট্রি হোয়াট ইজ আওয়ার ব্র্যান্ড, লাইক হোয়াট ইজ আওয়ার স্ট্রেংথ? ইলিশ, তারপরে এগ্রিকালচার, গার্মেন্ট সেক্টর, হসপিটালিটি, ওকে, 6 সিজন। আচ্ছা, আস্তে আস্তে কমে আসতেছে, ফাইন। হ্যাঁ, সবগুলো নিয়ে গানটা আলাদাভাবে লেখা আছে, না থাকলেও সমস্যা নেই, এগুলা আমরা বাচ্চাদের শেখাইয়া যাইতে থাকবো আর কি। আর ওকে, সো দেয়ার আর সাম ওয়ার্ডস, এগ্রিকালচার, তারপরে কি হলো আসলো, ইলিশ, হসপিটালিটি, 6 সিজন। হসপিটালিটি মানে হইতেছে মানুষজন আসলে আমরা খুব আদর যত্ন করি, তাই না? মানে লাইক আসো আসো, বসো বসো, খাও খাও, হ্যাঁ। মানে আর সাদা চামড়া দেখলে তো আর কোনো কথাই নাই। সো উই আর ভেরি লাইক ওয়েলকামিং অ্যান্ড হসপিটালিটি আমাদের, ওকে, গুড। আচ্ছা, এখন আসি দেশের চেয়ে, এখন আসি সেক্টরে। সেক্টর অলরেডি কয়েকটা কথা হয়েছে, রাইট? গার্মেন্টস, এরকম আসছে। আচ্ছা, সো বাংলাদেশের কোন ব্র্যান্ডটা পৃথিবীর সবচেয়ে বেশি দেশে অ্যাজ এ ব্র্যান্ড আছে? মানে গার্মেন্টসে তো আমি মাল বানাই $10 দিয়ে, যারা যায় ওটা $100 বেচে। আমার মাল বানাইয়া মেড ইন বাংলাদেশ লেখা আমার কাছে $10 দিয়ে কিনা, তারপরে এই $10 মধ্যে আমি ম্যাটেরিয়াল, ওয়ার্কারের এসে কইরা টইরা 50 সেন্ট অনেক কষ্ট করে লাভ করি, আর অয় নিয়ে $10 মাল $100 বেচে। আমরা উই আর বিইং ইউজ এজ এ চিপ লেবার সোর্স। এটা আগে চাইনা ছিল, যেদিন আমরা একটু আন্দোলন করে টোরে বেতনটা বাড়াই দিব, সবগুলা যাবো আফ্রিকাতে। সো আমাদের ওন স্ট্রেংথের জায়গাটা কোথায়, যেইটা ওই যে কোনো বায়ার বা কেউ এরকম কমিউনিটি চাইলেই আমাদের থেকে শিফট করে না নিতে পারবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলিশ মাছ কি আইসা উড়াই লয়ে যাবো গা? না। আর এরকম কি আছে? প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা, ওয়াই ডু উই থিঙ্ক যে বাংলাদেশ খুব সুন্দর? কারণ হইতেছে আমাদের একটা এরকম গান শোনানো হয়েছে, ধন ধান্যে পুষ্প, এই কারণে। আমি বিদেশে যাওয়ার আগে ভাবছিলাম বাংলাদেশ বুঝি অনেক সবুজ, হ্যাঁ। মানে তারপরে যখন ইউরোপে গেছি কয়েকটা দেশ বুঝলাম না, হ্যাঁ, এবং উপর থেকে দেখলে লাইক কই শহর কই। সো তখন আমার ভুল ভাঙছে যে না, আচ্ছা বাংলাদেশকে আমরা যতটা গ্রিন ভাবি
অ্যাটলিস্ট ওই যে ওনারা যখন গান লেখছে তখন অনেক গ্রিন ছিল হয়তো, বাট এখন আর এতটা নাই। সো ওকে, সো যখন আমরা ভাবছি যে আমরা নিজেরা কিছু একটা করতে চাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে আচ্ছা আমাদের স্ট্রেংথ কোথায়, আমাদের কোন সেক্টরের স্ট্রেংথ আছে অ্যাজ এ কান্ট্রি। কারণ এই ডিসিশনটা যে আমি কোন সেক্টরে ঢুকবো এবং কি ধরনের ব্র্যান্ড বিল্ড করব, তার জন্য এই প্রশ্নগুলো করা আমাদের জন্য খুব জরুরি। যদি আমরা একটা কোনো একটা জায়গাতে যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হয়, তাহলে সেটা র ম্যাটেরিয়ালটা দেশে থাকাটা ভালো। আমরা গার্মেন্টসে বলি যে $40 বিলিয়ন এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি হইতেছে $35 বিলিয়ন, তাহলে লাভ কি? নেট হইতেছে আসলে $5 বিলিয়ন। কারণ তুলা, সুতা, বোতাম, চেইন যা লাগে সব নিয়ে আসতেছি বাইরে থেকে। সো তাহলে আবার লাভ নাই। কিন্তু এই সব কিছুর জিনিস যদি আমরা দেশে বানাইতে পারতাম, তাহলে নেটটা অনেক বেশি থাকতো, রাইট? সো দ্যাটস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের দেশে কি কি ভালো র ম্যাটেরিয়াল পাওয়া যায়। আমাদের সবচেয়ে ভালো র ম্যাটেরিয়াল কি? যেটা সোনালি আঁশ। আচ্ছা, সব লোকজন প্লাস্টিকে চলে গেছে, না সোনালি আঁশের দিন শেষ হয়ে গেল। ওকে, পাট দেন। আর চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ খাবার। তারপর এটারে কি কইরে টইরে আর একটা কি বানানো যায়, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আর কি। সো হ্যাঁ, সো এগ্রিকালচারাল জিনিসপত্রর কিছু র ম্যাটেরিয়াল আমাদের এখানে আছে, তাই না? আর কি আছে? কোনো র ম্যাটেরিয়াল আছে আমাদের যেগুলো কোনো একটা মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বা কোনো কিছু বানানোর জন্য? বলতেছিলাম ওই যে সবুজ দেশ, তার মানে প্রচুর পাতা টাতা আছে না, গাছপালা আছে, কাঠটাট আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডিক্রাফটসে অনেক কিছু করা যায়। হ্যাঁ, আচ্ছা। সো এইটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ যার কাছে র মেটেরিয়াল আছে, যে দেশের কাছে র মেটেরিয়াল আছে, ওই দেশের কাছে সবাই ধরা। সৌদি আরব, রাইট? মানে এই যে এলন মাস্ক সাহেবের নাম শুনছি না আমরা সবাই? আচ্ছা, ভদ্রলোক যে ইলেকট্রিক কার বানাচ্ছে, সেই লিথিয়াম আয়ন ব্যাটারি আসে মোস্টলি 2টা দেশ থেকে, তার মধ্যে একটা হইতেছে চায়না। সো ও বিওয়াইডি রিসেন্টলি চাইনিজ যে ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ডটা, ওরা টেসলারে ক্রস করছে। কারণ কি? আরে মাটির তল থেকে খালি উড হয়, মানে লিথিয়াম আয়ন, মানে লিথিয়াম অ্যান্ড দেন প্রসেস করে ওইখানে বানায়। আর মাস্ক সাহেবকে কী করতে হয়, ওগুলো আবার ওইখান থেকে নেওয়ারে, তারপর এই কারণে সে চায়নাতে ফ্যাক্টরি করছে। সো র ম্যাটেরিয়াল যার কাছে আছে, সে যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানায়, তাহলে তার কস্টিং কম হবে। সেই কারণে আমার দেশে কি কি র ম্যাটেরিয়াল আছে, এইটা প্রশ্ন করাটা খুব জরুরি। যে আমি ওইগুলো ধরে তাহলে র ম্যাটেরিয়াল যদি 5 টাকায় পাই, এটার সাথে কিছু ভ্যালু এডিশন করে একটু প্রসেস করে সেটাকে 100 টাকার জিনিস বানাইতে পারি কিনা, রাইট? সো এইটা খুবই ইম্পর্টেন্ট। সো পৃথিবীতে অনেক দেশ আছে যাদের কোনো র ম্যাটেরিয়াল নাই, ইভেন কোনো কিছুই নাই, কিন্তু এই জিনিসটা আছে। আমাদের হিউম্যান ক্যাপাসিটি কি আসলে অ্যাজ এ কান্ট্রি? কোন দিকে আমরা ভালো? এই যে তোমরা, সো লেটস সে ইফ আই সে যে এখানে কালেকটিভলি 30 জন ইয়াং পিপল আছে, অ্যান্ড উই ওয়ান্ট টু পিক 1 and 2 স্কিলস যেটা তোমরা গ্লোবালি কম্পিট করতে পারবা। হোয়াট উইল বি দোজ 1-2 স্কিলস উইদিন দিস রুম? ডাটা অ্যানালাইসিস। ওই তো ইংলিশের লিটারেচারের মানুষ। কমিউনিকেশন। বাকিরা কি অ্যাগ্রি করি? মার্কেটিং। হ্যাঁ, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ক্রিটিসাইজিং মানে হচ্ছে পচানি আর কি একজন আর একজনের, রাইট? মানে সো মিম বানানোতে, সো লাইক উই আর রিয়েলি গুড অ্যাট মেকিং মিমস অ্যান্ড এনজয়িং মিমস। সো ওকে, হ্যাঁ। সো এনি আদার স্কিল, মানে তার মানে আমাদের ভিতরে রসবোধ আছে, আমরা পচাইতেও পারি, পচতেও আমাদের খুব একটা খারাপ লাগে না। সো বাঙালির রসবোধ আছে, এইটা একটা বিষয়। এবং গ্লোবালি প্রবাবলি মানে আমরা ভালোই করবো। আমি জার্মানিতে ছিলাম, তো ওইগুলো একদমই মানে এগুলোরে একটা যোগ বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লাইক ও যোগ বোঝা লেভেলেই নাই ওরা। সো অনেক বেশি মেশিন।
সো আমাদের ভেতরে ওই ওই গুণটা আছে ন্যাচারালি, লাইক জাস্ট বিইং বাঙালি আর কি। আর এরকম কি আছে? লো কস্ট লেবার। ওকে, আচ্ছা, এটা কি স্কিল কোনো, নাকি এটা ল্যাক অফ স্কিল? মানে আবার যদি বলি লো কস্ট লেবার, একটা 6 ফুট ইউরোপিয়ান ওই একটা যে বস্তা উঠাই তারপর আমার ভাত খাওয়া 5 ফুট 2 ফুট বাঙালি কি ওই ওই মাল উঠাইতে পারবো? তাহলে লেবারেও কি আমরা খুব একটা পারবো? সো ওইখানেও কিন্তু ধরা আমরা। সো এই জন্য বক্সিং, তারপর অন্যান্য যেসব মারামারির খেলা আছে ওইখানে তো আমাদের কোনো পাত্তাই নেই। এক ক্রিকেটে কোনো দেশ খেলে টেলে না বইলা, কারণ অন্যদের আর এত সময় নাই, আমাদের প্রচুর সময় আছে। সো লাইক সারাদিন ধরে 5 দিন ধরে খেলবো, হ্যাঁ। সো এই কারণে লাইক আমরা ভালো আর কি। সো এনি আদার স্কিল? ইউ ক্যান স্কেচ। ওকে, ও আচ্ছা, হ্যাঁ, ইউ ক্যান স্কেচ। কালেক্টিভ, হ্যাঁ। সো সো উইল গেট টু দেয়ার, মানে এই 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 জিনিসটাতে ভেরি গুড। মানে আমাদেরকে, কারণ আমরা এত আপস অ্যান্ড ডাউনসের ভিতর দিয়ে গেছি লাইফে, এত প্যারার মধ্যে দিয়ে গেছি, হ্যাঁ। মানে আমার মনে হয় যে একটা জাপানিজ 100টারে ধরে আইনা বাংলাদেশে ছাইরা দিলে 1 বছর পরে সবটি আত্মহত্যা করবে। হ্যাঁ, সেই তুলনায় আমাদের কিন্তু সুইসাইড রেট অনেক কম। সো উই আর ভেরি রেজিলিয়েন্ট। এবং আরেকটা এইটার সাথে রেজিলিয়েন্ট এবং আরেকটা জিনিস, উই আর ভেরি হোপফুল অ্যাজ এ নেশন। মানে স্বপ্ন, আশার এই জন্য আমার কোম্পানির নামও লাইট অফ হোপ, আশার আলো, হ্যাঁ। সো মানে আশা এবং স্বপ্ন দেখতে আমরা খুব ভালোবাসি, রাইট? সো 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 যত খারাপই অবস্থায় থাকি, উই আর ভেরি হোপফুল, এবং সেইটার কারণে উই আর ভেরি হ্যাপি অলসো। ওই যে হ্যাপিনেস ইন্ডেক্স একটা করে না গ্লোবালি, মানে এরা 2 দেশে যে স্ট্যাটিস্টিক্স পুরো উল্টায় পাল্টায় গেছে। একটা হইতেছে বাংলাদেশ আর একটা হইতেছে কি বলে নেপালের পাশে কি ভুটান। ভুটান কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্সে নাম্বার 1। তো ওদের হাইপোথিসিস ছিল যে দেশ যে দেশের মানুষ বেশি টাকা কামায়, অনেক গাড়ি বাড়ি আছে, এরা বুঝি হ্যাপি। ও ওই হাইপোথিসিস মাইরা খাইছে ধরা। মানে দেখে যে লাইক আমেরিকা বহুত নিচে, ফার্স্ট হয়েছে কেটা ভুটান। নো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, লাইক কোনো কিচ্ছু নাই, মানুষজন চাষবাস করে, তারপরে সন্ধ্যা হইলে পাহাড়ের সামনে বৈশা থাকে, বাতাস খায়। এই দেশের মানুষ কেন এত হ্যাপি? কি অদ্ভুত কথা। ডেভেলপমেন্টের সাথে হ্যাপিনেসের কোনো সম্পর্ক নাই। আমাদেরকে তো তাই শেখানো হয়েছে না? সো বাংলাদেশ ইজ অলসো লাইক দ্যাট। আমরা সম্ভবত টপ 10-এর আশেপাশে থাকি, despite being all this shit happening in the country, because we are very hopeful as a nation. So none of them are actually skills, hard skills, যেটা কিনা আমাদের ইউনিভার্সিটিজ আর আমাদের এডুকেশন ইনস্টিটিউশনস সাপোজ টু টিচ আস, রাইট? সো ওই জায়গাটাতে যেহেতু আমরা খুব একটা ভালো করতেছি না, এই মানে সো সেইটাকে তাহলে আমাদের কাউন্টার দেওয়ার একটা জায়গা আছে যে অ্যাজ এ নেশন এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, দিজ আর সাম অফ মাই সফট স্কিলস। সো আমরা যখন চিন্তা করব কোনো একটা জিনিস বিল্ড করার জন্য, simply because we as a nation are very hopeful, very resilient, very empathic, hospitable to others, what kind of companies and what kind of services that we can build, যেটা পৃথিবীর মানুষের দরকার আছে। ফর এক্সাম্পল, জাপানে কিন্তু ও লোকজন পাইতেছে না, বুড়া টুরা হয়ে যাইতেছে, যে একটু মানে একটু 2টা কথা শোনাবে, টাকা দিয়ে কথা শোনার লোক কিনে নেওয়া যায় ঘন্টা হিসাবে। আর আমরা তো এমনিতেই আড্ডা চায়ের দোকানে বন্ধু ছ্যাঁকা খাইছে, লাইক আচ্ছা দোস্ত, হ্যাঁ 2 দিন ধরে একই প্যাচাল পারতেছে, আচ্ছা না দোস্ত কোনো সমস্যা নাই, আবার ঠিক হয়ে যাবে। এই যে এমপ্যাথি, এটা কিন্তু আমাদের গিভেন, এবং এই এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর ডিলিং উইথ আদার হিউম্যান। সো লাইক ওল্ড কেয়ার, চাইল্ড কেয়ার, প্রবাবলি দিজ আর ভেরি ইন্টারেস্টিং স্পেসেস ফর পিপল, মানে বাংলাদেশ থেকে কিছু করার জন্য, রাইট? সো ওকে, নাও লেটস গেট ইনটু দ্য প্লেবুক। এবং আমি এই জায়গাটাতে আমাদের একটা ব্র্যান্ড গুফি, যেটা আমরা লাস্ট 5 বছর ধরে কাজ করতেছি, সেটার প্লেবুকটা আমরা মানে প্যারালালি শেয়ার করবো। সো
ওইটার জার্নিটা কি হচ্ছে এবং ওইখান থেকে তোমরা কি নিতে পারো, এবং সেই প্লেবুকটার পরে আমরা আসলে উইল জাস্ট ওপেন আপ দ্য Q&A সেশন অ্যান্ড উইল ডিসকাস আর কি আসলে। হ্যাঁ, তো আমরা যখন উই ওয়ার্ক উইথ চিলড্রেন, আমরা বাচ্চা কাচ্চাদের নিয়ে কাজ করি। নাও বাচ্চা কাচ্চাদের কোন ইস্যুটা নিয়ে কাজ করি? আমাদের যে প্লেবুকটা গুফির বা লাইট হোপ ফর দ্যাট ম্যাটার অ্যাজ দ্য মাদার কোম্পানি, আমরা দেখছি সারা পৃথিবীতে 70% বাচ্চা যারা প্রাইমারি লেভেলে পড়তেছে, সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়তেছে। এবং একটা স্টাডি বলছে ওয়ার্ল্ড ব্যাংকের যে নো ম্যাটার হুইচ কান্ট্রি ইউ আর দিস কিডস, এটা কি আমেরিকাতে আছে না বাংলাদেশে আছে, 70% অফ দিস চিলড্রেন পড়াশোনা শেষ করে এমন একটা কিছুতে ঢুকবে, এমন একটা কাজে ঢুকবে যেটা অস্তিত্ব এখন দুনিয়াতে নাই। লাইক 7 children out of 10 will get into a job, a work that doesn't exist in the world. এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে nobody has any clue what kind of job will be coming. সমস্যার মূলে কোথায়? আমাদের স্কুলিং সিস্টেম সেই 1700-1800 সালে ব্রিটিশ ভদ্রলোকরা বানাই দেওয়া হয়ে গেছে সারা পৃথিবীতে, ওইটাই করতেছি। এবং ইটস নট প্রিপেয়ারিং আওয়ার চিলড্রেন ইনক্লুডিং ইয়ুথ আস ফর দ্য ফিউচার উই আর গোনা মানে আর কি, মানে যেটাতে আমরা যাচ্ছি, রাইট? সো বিগ এনাফ প্রবলেম, গ্লোবাল প্রবলেম, অ্যান্ড দ্য কারেন্ট সিস্টেম, দ্য কারেন্ট সলিউশন ইজ নট ওয়ার্কিং। সো আমরা তার মানে যখন চিন্তা করব যে একটা গ্লোবাল কিছু, মানে গ্লোবালি আমরা আমাদের কিছু একটাকে নিয়ে যেতে চাই, তাহলে এরকম গ্লোবালি আর কি ধরনের ইমার্জিং ইস্যুস আছে যেইখানে ডিমান্ড নাই, ডিমান্ড আছে বাট সাপ্লাই নাই, হয়তো ওইভাবে একটু তাকানো দরকার আছে। কেয়ার গিভিং ইন্ডাস্ট্রি ইজ এন এক্সাম্পল, ফর এক্সাম্পল। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা। সো আমরা যখন দেখছি যে ওকে দিস ইজ এ বিগ প্রবলেম অ্যান্ড এ গ্লোবাল প্রবলেম, এবং বাংলাদেশে 3 কোটি বাচ্চা আছে, সো আমি যেহেতু বাংলাদেশে শুরু করছি, সো আমার অ্যাকচুয়ালি ওকে লেটস সলভ ইট ইন বাংলাদেশ ফার্স্ট। আর বাংলাদেশ যেরকম দেশ, এখানে যদি কোনো একটা জিনিস চালানো যায় তাহলে হারা পৃথিবীতেই চালানো যাবে। সো দ্যাট ওয়াজ আওয়ার আর কি। কারণ হচ্ছে যে বাপমারা, ইনক্লুডিং আমার বাপমা, তোমাদের বাপমা, মানে এখনকার যেসব পিচ্চি পোলাপান আছে তাদের বাপমা, সবাই GPA 5, ওইটার স্বপ্নে বিভোর। তাদেরকে যাই যদি বলি তোমার বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়াইতে হবে, প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে হবে, 2 পয়সা পাত্তা দিবে না। সো তার মানে এই মার্কেট রেডি না। আমি যদি বলি যে এই যে একটা বই যেটা দিয়ে বাচ্চার ক্রিয়েটিভিটি বাড়বে, আর এই যে একটা বই যেটা দিয়ে বাচ্চা অঙ্কে ফার্স্ট হবে, এনে একজনও নাই, ওইনে লাইনে জায়গা দিতে পারতেছি না, তাই হবে নাও। যখন আমরা এই প্রবলেমটা দেখলাম তখন আমরা ফার্স্টে বললাম ওকে গ্লোবালি এই ইস্যু আছে, লোকালি কী অবস্থা, 3 কোটি বাচ্চা আছে, এডুকেশন সিস্টেম কী অবস্থা, এই কাহিনী, যারা কিনবে, হোয়াট এভার সার্ভিস, হোয়াট এভার সলিউশন উই মেক, আর দে রেডি, এই জিনিসগুলো বিবেচনা করছি। এবং আমরা দেখলাম যে ওই যে প্রশ্নটা ছিল না যে প্রবলেমটা তো বুঝলাম, এইটা সলিউশনটা কী হইতে পারে। সো উই ফাউন্ড যে দেয়ার আর ফিউ স্কিলস, 4টা স্কিল ইফ উই ক্যান প্রোভাইড অ্যাট দিস আর্লি এজ, নো ম্যাটার হোয়াট কামস ইন দ্য ফিউচার দে ক্যান অ্যাডাপ্ট টু দিস। সো তার মানে আমরা যদি এখন এই বয়সে, এই যে 3 থেকে 10-12 বছর বয়সের ভেতরে এই 4টা স্কিল, ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, আর হচ্ছে ভ্যালুজ অ্যান্ড এথিক্স, এই 4টা জিনিস যদি আমরা দিয়ে দিতে পারি পোলাপানরে, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এই সময়টা সে নিতে পারে। আফটার 12-13 years is very difficult to change a human nature and character, and that is one of the reason why we don't work with the youth. বিকজ আমার পকেটে 100 টাকা থাকলে বা 100 জন মানুষ থাকলে আমি আসলে কোথায় ইনভেস্ট করলে বেটার রিটার্ন পাবো, সেই যখন ক্যালকুলেশন করতে গেছি আমরা দেখছি যে ওকে ইফ ইউ ইনভেস্ট ইন প্রাইমারি লেভেল এবং প্রাইমারি লেভেল এডুকেশন, এটা করা সম্ভব। বাট এনিওয়ান হু ইজ লাইক 18+, তাদেরকে এই চেঞ্জ করাটা, আবারও তাকে ক্রিয়েটিভ থিঙ্কিং তার ইমপ্রুভ করা, তার প্রবলেম সলভিং ইমপ্রুভ করা, তার ভেতরে এমপ্যাথি নিয়ে আসা ইজ ভেরি ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়াই উই ডিডেন্ট ওয়ার্ক উইথ দ্য ইয়ুথ আর কি। এবং আরেকটা ফিলোসফি ছিল যে একটা 4 বছরের বাচ্চা যে নিউ ইয়র্কে থাকে আর 4 বছরের বাচ্চা বাংলাদেশে থাকে, লাইক জামালপুরে থাকে, এদের ভেতরে আসলে ফান্ডামেন্টালি কোনো পার্থক্য নেই। ইকুয়ালি কিউরিয়াস, মানে ইকুয়ালি দুষ্টু অফেন টাইম। পার্থক্য কি হতে পারে বড় জোর?
ও ভাষাটা ডিফারেন্ট, কালচারাল এলিমেন্ট এখনও তার ভিতরে এতটা গভীরভাবে আসে নাই। সো এরকম বিভিন্ন দেশ থেকে কিছু বাচ্চা 3-4-5 বছরের বাচ্চারা একসাথে এনে 10 বছর রেখে দিলে এবং 10 বছর বিভিন্ন জিনিসপত্র দিলে আফটার 10 ইয়ার্স ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড যে কে কোন দেশের, রাইট? সো সো দ্যাটস ওয়াই আর্লি এইজে যদি ইন্টারভেনশন করা যায় ইটস ইজিয়ার। সো আমরা তখন সলিউশনটা ডিজাইন করলাম হাইপোথেটিক্যালি মাথার মধ্যে, যাতে কি হতে পারে। সো তখন আমরা দেখলাম যে আসলে এইটা এমন একটা ইস্যু যেটা একটা অ্যাপ বানাই দিয়ে সলভ করার কিছু নাই, পারবো না। একটা 10 মিনিট স্কুলের মতো অ্যাপ বা একটা শিখর মতো বা বাইজুজের মতো একটা অ্যাপ বানায়া বাচ্চারা আমি ক্রিয়েটিভিটি কেমনে শেখাবো, প্রবলেম সলভিং স্কিল কেমনে শেখাবো, এমপ্যাথি কেমনে শেখাবো। আর এই যে ছোট বাচ্চারা, এরা তাদের ম্যাক্সিমাম টাইম দেয় দুইটা জায়গায়, তাদের লাইফে ইনফ্লুয়েন্স করে দুইটা গ্রুপ, একটা হচ্ছে প্যারেন্টস আর টিচার্স। সো তাহলে প্যারেন্টসের টিচারকে নিয়ে কাজ করতে হবে। বাচ্চারা যেহেতু আমি যদি ক্রিয়েটিভিটি শেখাইতে চাই, তাহলে প্রবলেম সলভিং স্কিল শেখাইতে চাই, তাহলে আমার ওই ধরনের কন্টেন্ট বানাইতে হবে। সো সেই কন্টেন্টটা যদি আমি ইন্টারেস্টিং ওয়েতে বানাই এবং মোর ছবি দিয়ে বানাই, মোর পিক্টোরিয়াল, তাহলে আসলে ছবি তো সবার কাছে সেম, বাট টু মি আইডিয়া ইজ এ পটেন্সিয়াল সলিউশন অফ এ প্রবলেম। And if you don't know the problem enough, like এই প্রবলেমের একদম নারী ভুরি সব যদি অ্যানালাইসিস না করে থাকি আমি অ্যাজ এ উদ্যোক্তা, অ্যাজ এন এন্টারপ্রেনার, তাহলে আমার সমাধানটা অফেন টাইম ভুল হবে। সো দ্য মোর টাইম ইউ স্পেন্ড উইথ দ্য প্রবলেমস দ্য বেটার। সো এটা হচ্ছে আরেকটা জিনিস, তখন সলিউশনটা বেটার হবে। এবং যদি আমি কালচারাল কনটেক্সট, ল্যাঙ্গুয়েজ এবং আদার জিনিসপত্র মাথায় রেখে একটা ডিজাইন করতে পারি ইউনিভার্সাল, তাহলে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সারা পৃথিবীতে মানে যেতে পারবে না বা যাবে না, এটা কোনো কারণই নাই। টেকনিক্যাল প্রসেস জানি না, কিন্তু আমি যখন প্রোডাক্ট বা সলিউশন ডিজাইন করতেছি, আই হ্যাভ এভরিথিং অন মাই ফিঙ্গার টিপ। আমি যা কিছু জানতে চাই আমি কিন্তু এখন জেনে যেতে পারি, যেটা আমাদের চেয়ে 20 বছর আগে যারা চিন্তা করেছে উদ্যোগ নেওয়ার জন্য গ্লোবাল কিছু একটা বানাবে, তার কাছে কিন্তু ছিল না, তাই না? সো সো এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। সো ক্রিয়েট মানে 2 নম্বর প্লেবুকে 2 নম্বর ইয়া হচ্ছে যে ক্রিয়েট আ সলিউশন দ্যাট ইজ রেলেভেন্ট ফর দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আসি প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে। এবং প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমি কিছু আমাদের প্রোডাক্ট নিয়েও আসছি আসলে বেসিক্যালি। সো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে প্রোডাক্ট ডিজাইন করি কন্টেন্ট, এবং আমরা যেহেতু লার্নিং কন্টেন্ট ডিজাইন করি বা এমন ধরনের ম্যাটেরিয়াল ডিজাইন করি যেটা ইউজ করে একটা বাচ্চার ভিতরে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, ভ্যালুজ, এই জিনিসগুলো ইমপ্রুভ হবে, রাইট? সো তো তখন আমরা যখন ডিজাইন করতে বসছি আমাদের প্রোডাক্টগুলা, আমাদের কিছু প্রিন্সিপাল আমরা ফলো করছি। যে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে যেটা বলছিলাম, যে দেয়ার ইজ এ কনসেপ্ট কল ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। যে আমি যে প্রোডাক্টটা ডিজাইন করছি সেটা থেকে বাচ্চা কোনো লার্নিং নিতে পারবে কিনা, এবং সেটা ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল হবে কিনা। মানে নাকি এটা শুধু বাংলাদেশের বাচ্চা, নাকি শুধু মুসলিম বাচ্চা, নাকি শুধু ওয়েস্টার্ন বাচ্চা, হ্যাঁ, মানে ওরকম যেন না হয়। সো এটা একটা প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে ডিজাইন ফর সেলফ লার্নিং। কেন? আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো হইতেছে বাচ্চা নিজে নিজে ইউজ করে শিখে ফেলতে পারবে। কারণ হচ্ছে কার বাপ মা অশিক্ষিত, কার বাপ মা জার্মান, কার বাপ মা ফ্রেঞ্চ, আমি তো জানি না। আমি 5 বছরের বাচ্চার জন্য বই বানাইছি বা কন্টেন্ট বানাইছি। সো প্যারেন্টস বুঝুক না বুঝুক, বাচ্চা যদি ওটা ইউজ করতে পারে তাহলে আমার কাজ ডান। সো সো কিন্তু যদি বাচ্চা সেলফ লার্নিং না নিতে পারে এখান থেকে, তাহলে কিন্তু আমাকে রিলাই করতে হবে কার উপরে? অ্যাডাল্টের উপরে। এবং অ্যাডাল্ট অলরেডি শেপড, সে কালচারালি শেপড, সে ল্যাঙ্গুয়েজে শেপড, সে কান্ট্রিতে শেপড, তার তার সার্টেন ফিলসফি আছে, সো সে অলরেডি শেপড। তখন ওই ওই আমাদের মতো বুড়া বাপ মারে যদি এইটা এইভাবে করতে হবে, এইটা করতে গেলেই ও বলবে না এটা এটা তো এইভাবে হওয়ার কথা না, ওটা ওইভাবে হওয়ার কথা ছিল, সে পণ্ডিতি করা শুরু করবে। আর যদি বলে ও বাচ্চারা দিয়ে বাচ্চা নিজে নিজেই করতে পারে, বাপ মাও খুশি যে আমার প্যারাকে আমি মোবাইল টিপতে পারি, বাচ্চা এখানে ইয়া করতেছে, রাইট? লাইক সবাই খুশি। সো সো উই ডু দ্যাট আর কি।
থার্ড থিং ইজ অবভিয়াসলি মাল্টিলিঙ্গুয়াল কন্টেন্ট আমরা করার চেষ্টা করি। রাইট নাও আই থিঙ্ক উই হ্যাভ, আমরা আরেকটা জিনিস করছি যখন আমরা বলছিলাম না গ্লোবাল, 2017 সালের রিপোর্ট ছিল এটা, যখন আমি যে রিপোর্টটার কথা বলছি 70% 1 বিলিয়ন বাচ্চা। সো আমরা করছি যে ওয়ার্ল্ডের 70% বাচ্চা কাচ্চা বা মানুষ টপ 7টা ল্যাঙ্গুয়েজে কথা বলে। ইউ কাভার দি 7 ল্যাঙ্গুয়েজেস, ইউ কাভার বেসিক্যালি হইতেছে 70% অফ ওয়ার্ল্ডস পপুলেশন। আমাদের মোটামুটি 6টা হয়ে গেছে, একটাই বাদ আছে। কোনটা? এনি আইডিয়া? ম্যান্দারিন। খুবই জঘন্য, মানে আমরা এখনো ধরতেই পারতেছি না কি করব। সো যেমন আমাদের এই যে কন্টেন্টটা, এটা একটা ওয়ান্ডার, মানে অ্যান্ড উইথ দিস কন্টেন্ট বেসিক্যালি উই বিকেম ভেরি কনফিডেন্ট যে আমরা গ্লোবাল জিনিস বানাইতে পারবো। এবং এই জিনিসটা, এই কন্টেন্টটা মানে সবগুলা লাইক প্রিন্সিপালকে টিক দেয়, সবগুলো প্রিন্সিপাল ফলো করছে। 1 নাম্বার হইতেছে কি, ছোট বাচ্চা লাইক 3-4 বছর যখন অ্যালফাবেট শিখবে, কেমনে শেখায়? এই এ টান দেওয়া, ডট ডট ডট, এর উপরে দাগ দে দাগ দে দাগ দে দিয়ে 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 এ শিখ বি শিখ। বাচ্চা কাচ্চা 3-4 বছরে দে আর অল লাইক ন্যাচারালি আর্টিস্ট। এবং ও ওখানে অক্ষর টক্ষর চেনে না, তোর কাছে সরয়ও যা, মানে সর একটু বেশি ব্যাকা শেখা আর বি একটু কম বাঁকা চাকা, এভরিথিং ইজ এ পিকচার টু দ্য কিডস। সো ওকে আমরা যে টিপিক্যাল ওয়েতে অক্ষর শেখাই সেইভাবে না শেখায় আমরা বললাম যে এটা লেস ডিজাইনের থিওরি, যেটাতে আমরা বলতেছি লেটার টু পিকচার। মানে হইতেছে আমরা বলতেছি তুমি কি পাখি আঁকা শিখতে চাও? হ্যাঁ শিখতে চাই, চলো তাহলে আঁকি। পাখি আঁকতে হলে তোমাকে প্রথমে এইভাবে দাগ দিতে হবে, তারপর এই 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 হয়ে গেল পাখি। এই যে তুমি প্রথমে যে দাগটা দিয়েছিলে না, সেটাকে বলে বি। তুমি কি মৌমাছি আঁকা শিখতে চাও? হ্যাঁ, ডাটা ডাটা, এই যে প্রথমে যে দাগ দিয়েছিলে সেটা হচ্ছে ছোট হাতের বি। তারে জমিন পর কে কে দেখছে? বি আর ডি এর প্যাচ লাগাই দেয় না? আর লাগবে না। হ্যাঁ, সো হ্যাঁ মানে ডাইনোসর ডি লাইক বি। সো এই বই মানে এই স্কেচগুলো সবগুলো আমার করা। এবং সো প্রথম আমি যখন স্কেচ কইরা মানে 4-5টা করছি, দেন ফেসবুকে দিছি, and then by the time I finished the whole series and just uploaded on our Facebook page, that got 1 million share organically and it went to more than 120 countries around the world. তখন আমার মনে হয় যে এটা প্রবাবলি ফেসবুকের হিস্ট্রিতে মানে একটা রেকর্ডই যে 1 মিলিয়ন অর্গানিক শেয়ারস। তখন আমাদের মাথায় আসছে যে ওকে, তার মানে কন্টেন্ট যদি হয় এই রকম এবং এইটা যদি এইভাবে ইন্টারেস্টিং ওয়েতে করা যায়, বিকজ there is absolutely no explanation needed, nothing, just মানে দেখে যে কেউ এটা করতে পারতেছে। এবং এইটা ছোটদের চেয়ে বড়রা আরো বেশি মজা পাইছে, মানে বাপ মাগুলো আরো বেশি মজা পাইছে। হ্যাঁ যারে, এবং এবং আমরা এইটাকে কিন্তু অ্যালফাবেট সিরিজ বলি না, আমরা এটাকে বলি মানে আমাদের ক্রিয়েটিভিটির বই আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা বাচ্চাদেরকে বা এনিওয়ান ফর দ্যাট ম্যাটার, যে ওকে তুমি শিখলা বি দিয়ে মৌমাছি হয়, ওকে বি দিয়ে আর কি আঁকতে পারো, আঁকো তো। নাও ইউ স্টার্ট টু থিঙ্ক যে আচ্ছা বি দিয়ে আর কি হয়, আর কি হয়। এবং ক্রিয়েটিভিটির সংজ্ঞা হচ্ছে আসলে একটা সেট অফ রুলস দিয়ে দেওয়া হয়েছে, এইটার ভেতর থেকেই তোমাকে নতুন কিছু ক্রিয়েট করতে হবে। সো দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। মানে ক্রিয়েটিভ থিঙ্কিং এরকম না যে ওপেন বাউন্ডারি, যা খুশি তাই করবা, না পিকাসোর মতো এরকম না। সো এইটা হচ্ছে যে বি আছে, আমি বার্ড বানাইছি, বি দিয়ে আর কি হইতে পারে লাইক, তাহলে ওই জিনিস। এবং আমরা এটা ইন্টারেস্টিংলি এই এক্সারসাইজটা, এই কম্পিটিশন আমরা করি মাঝে মাঝে। বাচ্চাগুলো এক সাইডে আর বাপ মাগুলো আরেক সাইডে, 5 মিনিট সময় দেই, যে বল যে আচ্ছা কে কয়টা করতে পারে। লেটসে এ বি সি দেওয়া হয়েছে, এ বি সি দেওয়া হয়েছে, এবং সবসময় কারা ফেল মারে বলো তো? 100%। আজ পর্যন্ত আমি একটা বাপ মারও পাই নাই যদি তার বাচ্চার চেয়ে বেশি আঁকতে পারছে, কারণ ওর মাথা অলরেডি জ্যাম হয়ে গেছে, ও ভাবতেই পারে না। আর বাচ্চা আমাদেরকে অবাক করে দেয় বাচ্চারা, যে ওরা কত ক্রিয়েটিভ জিনিসপত্র যেটা আমরাও ভাবি নাই হয়তো। সো এইটা একটা মানে ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল, যে
like how you can use pictures and use some of these principles to make global content. আর গ্লোবাল মার্কেটের জন্য কিছু কোর ইউএসপি লাগবে। ফর এক্সাম্পল, দিস ইজ ওয়ান অফ দ্য কোর ইউএসপি। আমরা সামনে আরও কিছু মানে শিখবো আর কি। সো ডিজাইনের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা ফলো করি, টাইমলেস প্রোডাক্ট বা কন্টেন্ট বানানোর, যেটা পরের বছর আউট অফ ফ্যাশন হয়ে যাবে না। কারণ পরের বছর আউট অফ ফ্যাশন হয়ে গেলে কি হবে, আমাকে আবার ডিজাইন করতে বসতে হবে। আমেরিকাতে কি ফ্যাশন ট্রেন্ড চলতেছে, হ্যাঁ, সৌদি আরবে কি ফ্যাশন ট্রেন্ড চলতেছে, আর জাপানে কি ফ্যাশন ট্রেন্ড চলতেছে, আর বাঙালি কি ফ্যাশন ট্রেন্ডে আছে। আমি তো বাঙালি না, আমি তো এত কিছু জানি না। তাহলে আমি যদি এত কিছু আবার জানতে চাই, বুঝতে চাই, তাহলে এটা শিখা শেষ করা সম্ভব না। সো ইফ আই ক্যান মেক দ্য মোস্ট সিম্পলেস্ট প্রোডাক্ট এবং টাইমলেস কাইন্ড অফ প্রোডাক্ট, যেটা 2 দিন পরে পরে ফ্যাশন চেঞ্জ হবে না, দেন এইটা একটা বানাইলে আজীবন নিজেও খাইতে পারবো, বাচ্চা কাচ্চাও খাইতে পারবো। মানে যে আমার এই প্রোডাক্ট, এটা আমি আমার মেয়েটার বয়স 3.5, আমি বলছি যে মানে আই হ্যাভ ডান এনাফ কন্টেন্ট ফর ইউ, যে তুই কেন, তোর পরের 2-3 জেনারেশন বয়ে বয়ে এগুলো আইপি বেচা খাইতে পারবি আর। সো যখন আমরা এইটা থেকে টয়ে আসলাম, সো টয়ের ক্ষেত্রে আমাদের ছিল যে ওকে, উই গেট ইন টু টয়েস, অ্যান্ড টয়ে চায়নার হইতেছে ম্যাসিভ। লাইক পৃথিবীর 85% খেলনা চায়না থেকে বানানো। এখন আমি বাংলাদেশে বসে খেলনা বানাবো, তাহলে এখন ওই যেটাতে সবচেয়ে ভালো, ওইখানে তো মারামারি করে পারবো না। প্লাস্টিকের খেলনা, প্লাস্টয়, অমুক তমুক, ও যে ফ্যাক্টরি সেট আপ, র ম্যাটেরিয়ালে আবার ওর পারবো না তো। সো তাহলে আই হ্যাভ ডান দ্য সেম এক্সারসাইজ, বাংলাদেশ কিসে ভালো, বাংলাদেশে কোন র ম্যাটেরিয়াল আছে, অমুক তমুক এই জিনিসপত্র দিয়ে। তো সেইখান থেকে আমার 1 নম্বরে যেটা আসছিল সেটা হচ্ছে ক্রচেট টয়েস। ক্রচেট টয়েস মানে হচ্ছে যে এই টাইপের, হ্যাঁ। সো যেটা ওই যে ছোটবেলা হাতে বুনে বুনে কুশির বলি না আমরা, সারা পৃথিবীতে ইনক্লুডিং চাইনিজরা, ওরা তো অনেক মেশিন পাতি বানাইছে, কিন্তু এমন কোনো মেশিন বানাইতে পারে নাই যেটা দিয়ে এই ধরনের পুতুল বানানো যাবে, এবং এটা হাতেই বানাইতে হবে। এবং আমাদের মা খালারা ছোটবেলায় আমাদের সোয়েটার বানাইয়া দিছে, আমাদের মানে মেয়েদের বিশেষ করে ওই হাতের কাজের একটা দক্ষতা ওটা মানে জেনেটিক্যালি পায়ে আসে। এবং তাহলে আমি এইটার ফেব্রিক তুলার মানে সুতা যদি দেশের বাইরে থেকেও আসে, সুতার দাম হয়তো 10 টাকা, হ্যাঁ, বাট যে বানাচ্ছে তার স্কিল আছে, ওকে, 10 টাকার র ম্যাটেরিয়াল, ভেতরে তুলা ফুলা আছে, সবই বাইরে থেকে আসলেও স্টিল এটার ভ্যালু ক্রিয়েশন ইজ সাচ যে এইটা আমার সাথে এত কমে কেউ ফাইট দিতে পারবে না। চাইনিজরা যদি বলে যে 10 লাখ চাইনিজের ট্রেনিং করায় বসাই দেবো, ও যে চার্জ করবে ওইটা দিয়ে ও আর পারবে না। একটা জিনিস আমরা তো জানি খাবার দাবার ভেজাল, অতএব আমরা একটু সতর্ক হয়েছি, একটু সেফ ফুড টুড এগুলো একটু চেষ্টা করি খুঁজে নিতে। এখন যারা আমরা ক্রেতা, তাদের 85% যদি নাই জানে যে এই ঘটনা আছে, তাহলে কি আমরা কখনো প্রশ্ন করব যে আচ্ছা এইটাতে এই আমরা মানে সমানে কিনতেছি। এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যেগুলো যে 2-3-এর, তারা একটা খেলনা পেলে কি করে, সো একদম পুরো লাইভ ডেমো যে আমারটা চাটলে মানে খাইলেও কিছু হবে না, বিকজ ইটস মানে টক্সিক ফ্রি, হ্যাঁ। এবং হচ্ছে ওই যে সো আমরা আমাদের টোটাল পজিশনিং অফ দিস টয় ব্র্যান্ড ইজ লাইক আমরা টক্সিক ফ্রি, সেফ, ইকো ফ্রেন্ডলি, আর হইতেছে কি আর্টিসানরা বানায়, সো এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, হ্যাঁ, এই আটা। সো ইমোশনাল একটা টাচও আছে। সাদা চামড়ার আবার ইমোশন খায় ভালো, আমাদের এখনও ইমোশন এগুলোতে খুব একটা নাই, কারণ আমরা এখনও গরিব। আমরা ইকো ফ্রেন্ডলিও খাই না খুব একটা, মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এইটা বইলা দামি জিনিস বাঙালিরা খাওয়ানো যাবে না। বাট দেয়ার ইজ এ ওয়ে বিগার মার্কেট ইয়াতে। সো এই টয়টা আমি বাংলাদেশের মার্কেটে অনেক কষ্ট করে 800 টাকায় বেচি। এটা আমেরিকাতে এটা বিক্রি হবে হচ্ছে $25, মানে হচ্ছে 3000 টাকা। প্রোডাকশন যদি আমি যাই, তাহলে আমি এমনভাবে প্রোডাকশনে যাব যে আমার লোকাল স্ট্রেংথ কি আছে, আমার লোকাল র ম্যাটেরিয়াল, আমার লোকাল পিপলের, সাপ্লাইয়ের এই ধরনের স্ট্রেংথ কি আছে, সেগুলোর উপরে ভিত্তি করে যেন আমি প্রোডাক্ট যদি ডিসাইড করি বানাইতে, আমি যেন প্রোডাক্ট বানাই। আচ্ছা, এইটা খুব মানে ওই আগের পার্টগুলো খুব একটা যে কঠিন কিছু তা না। এখন যে 5, 6, 7 এইটাই একটু ঝামেলার, এবং এইখানেই আমরা বাঙালিরা বেশি ফেল মারি। এবং এই কারণে যে বলতেছিলাম না যে বাংলাদেশ আমরা বলছি পৃথিবীর 2nd লার্জেস্ট এক্সপোর্টার অফ গার্মেন্টস, অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল অ্যাপারেল ব্র্যান্ড। তার মানে হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং ব্যাপারটা
আমাদের বাংলাদেশের এন্টারপ্রেনাররা বোঝে কম। বাট আমরা যদি গ্লোবালি যাইতে চাই, আমাদেরকে আসলে ব্র্যান্ড বিল্ডিং ব্যাপারটা জানতে হবে। আজকে যেহেতু ব্র্যান্ডিংয়ের ক্লাস না, আমরা এত ডিপে যাব না, বাট ব্র্যান্ড বিল্ড করার মজাটা কোথায়? হাই ভ্যালু করা যায়। সো এইটা আমি অনেক কম বানাইলেও এইটা থেকে বছর শেষে আমার যে প্রফিট হবে, এইটা যদি তার 10 গুণও বিক্রি করি, স্টিল মানে একই হবে প্রফিট, বিকজ এটা হাই ভ্যালু প্রোডাক্ট। আমরা জানি যে আমি আজকে বানাবো, কালকে বাঙালি আরেকটা নকল করব, যে ওই গুফি 10 টাকায় বেচে, আমি 8 টাকায় বেচুম। আমি তারপর বলবো আচ্ছা আমি 60 টাকায় বেচুম, ও কইব আমি 6 টাকায় বেচুম। এই মারামারি করতে করতে শেষ, সব শেষ, জীবনই শেষ, তামা তামা। তো আমাকে ব্র্যান্ড প্রোটেকশন করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমি যে মিশনটা নিয়ে কাজ করতেছি, আমি চাচ্ছি বাচ্চারা ক্রিয়েটিভলি চিন্তা করুক, সে অন্যকে হেল্প করুক, রাইট? এখন আজকালকার বাচ্চা কাচ্চা কারোর কথা শোনে না, বাপ মার কথা শোনে না, টিচারের কথা শোনে না, পাড়া প্রতিবেশী তো আলাপই নাই। ও শোনে কার কথা? সুপার হিরোর কথা, তাই না? সো স্পাইডারম্যান যদি তার সিনেমার শেষে একটা সুইং করে যাওয়ার আগে থাইমা স্ক্রিনের সামনে, কিডস অলওয়েজ টেল দ্য ট্রুথ, এবং এইটা যদি 2 কোটি বাচ্চা দেখে সারা পৃথিবীতে, অন্তত পরের 1 মাস সত্যি কথা বলার চেষ্টা করবে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ক্যারেক্টার্স, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ লাইকেবল ক্যারেক্টার্স। বাচ্চারা যদি এরকম ক্যারেক্টার পায়, পছন্দ করে, তাহলে ওই ক্যারেক্টার যদি কিছু বলে, তাহলে সে শুনবে, মানবে এবং করবে। এবং সো আমি যখন গুফি বিল্ড করতেছিলাম, আই লুকড ইনটু দ্য প্লেবুক অফ ডিজনি। আমার প্রশ্ন ছিল, ভাই ডিজনি যদি এন্টারটেনমেন্ট কোম্পানি না হইয়া এডুকেশন কোম্পানি হইতো, তাহলে ও কি করতো? আর হোয়াট ইজ ডিজনি? দিন শেষে কিছুই না, কয়েকটা গল্প, সেগুলো থেকে কয়েকটা ক্যারেক্টার বাইরে হয়েছে, তাও গল্পগুলো নিজের না, ইউরোপিয়ান ফোক, আরাবিয়ান ফোক থেকে মাইরা মুইরা অ্যানিমেশন বানায়া কইছে যে এটা আমার আলাদিন, এটা ধরবি না, রাইট? লাইক সো। এবং তারপরে সেই আলাদিন সেই একটা ক্যারেক্টার বা এরকম যেগুলো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলারে নিয়ে সে ডিজনিল্যান্ড বানাইছে। সে খেলনা পার্টি আসছে, বলছে আমার একটু দাও, আমি তোমাকে খেলনা বানাবো, টাকাও দিব, আবার প্রতিটা খেলনা বিক্রি হইলেও তোমাকে টাকা দিব। বলছে ও মজা তো, নাও নাও নাও। সো লাইসেন্সিং করছে, এবং এইভাবে করে করে সে 3-4 জেনারেশন ধরে রিলেভেন্ট আছে। আমি বলছি ওকে, দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং প্লে বুক, বিকজ স্টোরিজ এবং ইন্টারেস্টিং স্টোরিজ ক্যান মুভ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমরা সবাই ব্যাটম্যানকে পছন্দ করি, কেন? রাইট? লাইক আমার একটা আছে যে ব্যাটম্যান, লাইক এটা মানে ব্যাটম্যান এমন একটা ক্যারেক্টার, ওটা কিয়ামতের দিন পর্যন্ত রিলেভেন্ট থাকবে, ফ্যাশন আউট হবে না। অন্য অনেক সুপার হিরো নাই হয়ে যেতে পারে, মার্বেল আইসা কিছু চিনতাম না জানতাম না ওগুলারও আনছে, কিন্তু ব্যাটম্যান ও কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। কেন বলো তো? কারণ ব্যাটম্যানের সাথে যা হয়েছে, ব্যাটম্যানের সাথে সোসাইটি, ডেসপাইট হি কামিং ফ্রম দ্য টপ অফ দ্য সোসাইটি, ওকে জাস্টিস করা হয় না। এই কারণে সে জাস্টিস নিজের হাতে তুলে নিছে, যে সোসাইটি বা আমার প্রতি আমার যে বাপমা খুন হয়েছে বা আমার উপরে একটা অন্যায় হয়েছে, সেইটার বিচার আমি পাই নাই। সো আমি আর এরকম মানে এরকম ঘটনা যেখানেই দেখব, আমি বিচার করে দিব। এবং এই যে এই বয়সে তোমাদের অলরেডি, স্পেশালি কিছুদিন আগেই তো মনে হয় নাই শালার, মানে উই অল ফিল লাইক ব্যাড ফোর্সমেন্ট বা লাইক গভর্নমেন্ট, এরকম না, লাইক উই অফেন টাইম ফিল উই আর বিইং রংড, এবং আমাদের কথা কেউ বুঝলো না, আমার কথা কেউ বুঝলো না। সো এই জন্য যখনই আমি সুযোগ পাবো, মানে দ্যাট ইজ ওয়াই ইউ লাইক ব্যাটম্যান, বিকজ ইউ অফেন টাইম ইউ ফিল লাইক ব্যাটম্যান। শালার ব্যাটম্যানের মতো হইতে পারলে এখন সাইজ করে ফেলাইলাম। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সমাজ থেকে তো কখনো এই ধরনের জিনিস যাবে না। সমাজ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, সাম পিপুল উইল ফিল যে সোসাইটি হ্যাজ নট ডান জাস্টিস টু দেম, অ্যান্ড দে উইল ফিল যে আমি আমার জাস্টিস, মানে আমি আইন নিজের হাতে তুলে নিব। এবং এই কারণেই ব্যাটম্যান কোনোদিনও আউট অফ ফ্যাশন হবে না। সো ইফ ইউ ক্যান বিল্ড এ ক্যারেক্টার
that is relevant, that children can connect and do it for a generation. Done deal. আর কিচ্ছু করা লাগবে না। ডিজনি কেন 20 বছর পরে পরে আবার রিমেক করে? কারণ বাপ তো দেখছে, মা তো দেখছে, বাচ্চা তো দেখে না ওইটারে, রিমেক বানা ওইটার লই আবার আইবো, আবার দেখবে। সো প্রতি 20 বছর পরে পরে ডিজনি এই কাম করে, বিকজ ইটস এ জেনারেশনাল কাইন্ড অফ বিজনেস। এরপরে জিনিসটা, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনোভেশন। আমরা যে জিনিসটা করি, আমাদের মনে হয় না যে এটা একটা ফিজিক্যাল বই, এটা তো বই, এটার মধ্যে আর কি এত টেকনিক্যাল ইনোভেশন হয় নাকি, কাগজে প্রিন্ট করছে আবার, আর এত কাহিনী কি? উই সি দিস লাইক আইফোন যেমন প্রতি বছর পরে পরে একটা আপডেট আসে, নতুন টেকনোলজি, নতুন কোনো কিছু, আমরাও এইরকম জিনিসগুলো করি। যেমন হইতেছে যে আমাদের এই প্রত্যেকটা বইয়ের, ইনক্লুডিং দ্য স্টোরি বুকস, আমাদের এইখানে কিউআর কোড স্ক্যান করলে, দ্যার ইজ এ কিউআর কোড, এটা স্ক্যান করলে এই প্রত্যেকটা কীভাবে আঁকা হয়েছে সেগুলোর ভিডিও আছে। সো কেউ যদি এগুলো নাও পারে, যে এই স্টেপগুলো কীভাবে হয়েছে, সে পারবে। প্রত্যেকটা বইয়ের শুরুতেই দ্যার ইজ দিস কিউআর কোড, যেখানে স্ক্যান করলেই এই গল্পগুলো একদম আনমনা হয়ে ভাবে ব্লুটুথ এরকম অ্যানিমেটেড স্টোরি। আবার সে বলে উঠল, আকাশে উড়ার মতো কোনো যন্ত্র বানানো গেলে সব থেকে ভালো হয়। সো এটাতে কি লাভ হয়? এটাতে লাভ হয় যে বাচ্চা ফোন ছাড়া খাইতে চায় না, সে ফোনে এডিক্টেড, তো আচ্ছা ফোনের মাধ্যমে কিছু ভালো জিনিস করা যায়। যে বাচ্চা পড়তে পারে না, যে বাচ্চা চোখে দেখে না, ইনক্লুশন এবং পার্সোনালাইজ লার্নিংয়ের একটা সুযোগ করে দেয়। এবং পাশাপাশি অনেক প্যারেন্টস বা বড়রা আমরা জানি আসলে স্টোরি টেলিংটা করতে হয় কীভাবে। সো ইটস অলসো এ গাইড যে আসলে এইভাবে স্টোরি টেলিং করতে হয়। সো যেন তখন প্যারেন্টসরা বা টিচাররা ক্লাসরুমে বাচ্চাদের সাথে স্টোরি টেলিং করতে পারে। অ্যান্ড ইটস অলসো লাইক নতুন নতুন টেকনোলজিগুলো ইনক্লুড করা। সো গ্লোবাল প্রোডাক্ট ট্রেন্ড কোন দিকে যাচ্ছে? গ্লোবাল প্রোডাক্টে টয়ের ক্ষেত্রে একটা বড় ট্রেন্ড যাচ্ছে। ফর এক্সাম্পল ওয়েস্টার্ন সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি টয়েস, মানে প্লাস্টিক তারা অ্যাভয়েড করতেছে, অ্যান্ড দে আর লুকিং ফর দ্যাট। তো তাহলে তার মানে আমরা যারা এই জিনিসগুলো বানানো শুরু করছি, ন্যাচারালি দেয়ার উইল বি এ ডিমান্ড। ফার্স্ট অ্যাটলিস্ট হোয়াইট লেভেলিং করে তো মাল পাঠানো যাবে। ডিজনি কইব যে আমারে তুই বানাই দে, মারমেড বানাই দে, ক্রচের দে, আচ্ছা বানাই ল, তুই যা 2 বছর চালা, 5 বছর চালা, তারপরে আমি আস্তে কইরা গুফি ব্র্যান্ডের দিয়ে সাইডে ঢুকে যাবো, সমস্যা কোথায়? সো এই জিনিসগুলো, এই জন্য আমরা যদি কোনো একটা গ্লোবাল জিনিস তৈরি করতে চাই, গ্লোবাল ট্রেন্ড কি হচ্ছে এটা ফলো করাটা ইম্পর্টেন্ট। টেক ডেভেলপমেন্ট, ইংলিশের ডিপার্টমেন্ট, আমি বলতেছিলাম না যে একটা সময় আমার ছিল যে হারে ইংলিশ হইলে খুব ভালো। এখন আমার ChatGPT আমার বন্ধু আছে, সেই বন্ধুকে বলি, বন্ধু এই যে আমার বাংলা গল্পটা আমি লিখছি, তুমি নাও। সে বলে ধন্যবাদ, তুমি কোন ভাষায় চাও? আমি বলি আচ্ছা একটু ফ্রেঞ্চ করে দাও না, তো করে দেয়। স্প্যানিশ করে দাও না, দেয়। সো লাইক আই হ্যাভ বিন আমি তো এই প্রশ্নটা জানতাম যে করবে টেকনোলজিওয়ালা মানুষজন, ইয়াং মানুষজন। আজকে TBS-এ একটা রিপোর্ট আসছে। হ্যাঁ, মানে আমার তো, আমি বলতেছি যে ভাই তুই আমার গল্পটাকে তুই ওই ভাষায় নিয়ে যা। ট্রান্সলেশন ও বহুত আগে বুঝা ফেলাইছে ট্রান্সলেশন কীভাবে করতে হয়, বাট আমারটা তো স্টোরি। সেই একটা স্টোরি শুধু ট্রান্সলেশন না, কিন্তু সেই স্টোরিটা ওই ল্যাঙ্গুয়েজে, ওই কালচারের মতো করে নিয়ে যেতে হবে, এটা সে পারবে কিনা। সো গতকালকে একটা রিপোর্ট দেখে আমি খুব খুশি হয়ে গেছি। সেই রিপোর্টটা হচ্ছে এই যে এরকম কয়েকশো সাধারণ মানুষকে AI দিয়ে লেখা কবিতা এবং হইতেছে শেক্সপিয়ার, ইলিয়ট, এদের কবিতা দেওয়া হয়েছে জাজ করার জন্য কোনটা ভালো। টপ 5-এ যারা র্যাঙ্ক হয়েছে সবগুলাই AI এর লেখা কবিতা। তখন আমি বলছি ওকে গুড, থ্যাংক ইউ, নাও ইটস টাইম যে আমার এখন যেসব জিনিস এখনও 7-8টা ল্যাঙ্গুয়েজের নাই, আমি জাস্ট খালি এখন আমার ChatGPT বন্ধুর মাসিক $20 একটা নেওয়া আছে, তাকে দিয়ে, না হলে আমাকে আরে বাবা স্প্যানিশ ট্রান্সলেটর কি তারা খুঁজে বের করো রে, প্রতি ওয়ার্ডের লাইগা ডলারে পে করো রে, তারপরে 3 মাস পরে দেখাবে, আর আমি স্প্যানিশ বুঝি না, তারে আবার কি ফিডব্যাক দিব তাও জানি না। হ্যাঁ, কিচ্ছু দরকার নাই আমার এখন। অলরেডি AI প্রুভ যে দে ক্যান রাইট এ বেটার পোয়েম, মানে হচ্ছে সাহিত্য, বেটার সাহিত্য রচনা করতে পারে দেন শেক্সপিয়ার। তার ভাই আর তো কোনো কিছু প্রমাণ দরকার নাই। এখন কাব্য বোদ্ধারা
তারা ধরতে পারছে না। আমি কি বোদ্ধাদের জন্য তার খেলনা বানাই না? হ্যাঁ, সো সমালোচকদের জন্য যদি আমি সাহিত্য রচনা করতে যাই তাহলে আবার ওটা রামজনতা খাইতে পারবে না। হুমায়ুন আহমেদে কেউই মানে সাহিত্য সমালোচকরা 2 পয়সা দাম দেয় নাই, আমরা দাম দিছি, রাইট? সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই কারণে গ্লোবাল টেক ডেভেলপমেন্ট কি হচ্ছে, অলদো মাই প্রোডাক্ট ইজ নট এ টেক প্রোডাক্ট, রাইট? সো এই বাচ্চাদের গল্পের বই, স্টিল আমাকে ফলো করতে হচ্ছে হোয়াটস হ্যাপেনিং। এবং এটা 2017 থেকে আমি ওয়েট করতেছি যে লাইক কবে এই ধরনের কিছু একটা আসবে, কারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কবে এই লেভেলে যাবে যেদিন সে সাহিত্য রচনা করতে পারবে। সো নাও টাইমটা চলে আসছে আর কি। সো আমরা শেষ 7 নাম্বার যেটা সেটাতে যাচ্ছি, প্লেবুকের 7, সেইটা হইতেছে এই জিনিসটা যেটা ইমোশনাল কানেকশন এবং গ্লোবাল কজের সাথে কানেকশন। কারণ আমি বাংলাদেশে বসে আছি, বাংলাদেশে কেউ কেয়ার করে না হয়তো আর্টিসানদের উপকার হচ্ছে অমুক তমুক এই সেই, কিন্তু গ্লোবাল কমিউনিটিস দে কেয়ার। তারা কেয়ার করে না এইসব এসডিজি কিটি, হ্যাঁ, তারা কেয়ার করে না ক্লাইমেট চেঞ্জ, মানে বাঙালি, যদিও আমরা এটা দ্বারা সবচেয়ে বেশি ভালনারেবল, বাট গ্লোবাল কমিউনিটিস কেয়ার। সো আমার প্রোডাক্ট এসডিজি 5টার সাথে কানেক্টেড, এডুকেশন, জেন্ডার, ইকুয়ালিটি, রেসপন্সিবল 12-13, হ্যাঁ, সো এইগুলা। বাট স্টিল আই হ্যাভ এ ইমোশনাল স্টোরি। আমাদের প্রত্যেকটা খেলনার সাথে এরকম একটা ছোট্ট কার্ড যায় যেখানে বলা হয়, ডিয়ার প্যারেন্ট, থ্যাংক ইউ ফর বাইং দিস। তুমি যে এই জিনিসটা কিনছো এইটার কারণে তোমার মতো আরেকজন মা উপকৃত হয়েছে, টাকা পাইছে, যেই টাকাটা দিয়ে সে এখন হয়তো তার বাচ্চার জন্য একটা স্কুল ড্রেস কিনছে অথবা একটা বই কিনছে। থ্যাংক ইউ ফর দ্যাট। এবং আমাদের আরেকটা অনুরোধ আছে প্যারেন্ট তোমার কাছে, এই যে গল্পটা, এটা তুমি তোমার যে বাচ্চাটার জন্য কিনছো তাকে বলো, সো দ্যাট সে যেন মনে করে এই যে খেলনাটা এটা শুধু একটা পুতুল না, এইটার কারণে তারই মতো অন্য আর একটা শিশুর উপকার হচ্ছে। সো তার ভেতরে যেন এমপ্যাথি জন্মায়, এইটাকে সে যেন একটা কনজামশনের প্রোডাক্ট হিসেবে 2 দিন ব্যবহার করে ছুঁড়ে মারবে, এই টেন্ডেন্সিটা যেন তার ভিতরে না আসে। দ্যাট স্টোরি গোজ উইথ এভরি প্রোডাক্ট অ্যাজ এ ট্যাগ। আমাদের আর্টিসানের একটা ছবি থাকে এবং এই গল্পটা বলা থাকে। সো টেলিং স্টোরি উইথ ইমোশন, হ্যাঁ, এবং কানেক্টিং উইথ সাম গ্লোবাল কজেস উইল হেল্প ইউর ব্র্যান্ড, ইউর প্রোডাক্ট টু বি মানে টু ডু ওয়েল, হ্যাঁ। এবং এই জায়গাটাতে আমি বলতেছিলাম যে 5, 6, 7 এই 3টা জায়গাতে উই ডোন্ট ডু এ গুড জব অ্যাজ এ বাংলাদেশি এন্টারপ্রেনার। এবং এই কারণেই আমাদের বাংলাদেশে তৈরি জিনিসপত্রগুলোকে আমরা আসলে গ্লোবালি খুব একটা নিয়ে যেতে পারি না। সো আমি বুঝে গেছি যে it will take another few years and Light of Hope will never get investment, so we are forming a group of company kind of thing. So আমি হয়তো 26-এ গুফিটাকে আলাদা করে ফেলবো and then probably we will raise investment, and by that time আমার এখন যে আইপি ভ্যালু মানে আইপি যা আছে, আইপি যদি বেচতে যাই মানে কয়েক $1 million বেচতে পারবো। সো আই এম ইন এ বেটার পজিশন টু নেগোশিয়েট। সো লাইট হোপ যেহেতু একটা ইকোসিস্টেম টাইপ অফ জিনিস, এইখানে ইনভেস্ট করাটা আসলে ভিসি ইনভেস্টর যারা আছে তাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড পুরো জিনিসটা। সো মানে আমরা ট্রাই করছিলাম, বাট দেন আমরা খুব কুইকলি বুঝে গেছি যে আমরা যেটা ভিশনটা আছে সেটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম টু অ্যালাইন। সো উই সেড লাইক leave it, we are going to build. If the product is good, if we are solving real problem, it should run. So ওইটার একটা জিনিস আজকালকার আমরা শুনি যে আমার দারুণ একটা আইডিয়া আছে, খালি যদি কিছু ইনভেস্টমেন্ট পেতাম তাহলেই শুরু করে দিতাম। সো নট দ্য কেস, দরকার নাই ইনভেস্টমেন্ট। এইটা ফার্স্ট কিভাবে জোগাড় হইল? আচ্ছা, তো প্রথমে তো অ্যানালাইসিস করে বাইরে এসে যে এই ধরনের খেলনা বানাইতে হবে। হ্যান্ড পাপেটটা ছিল আমাদের ফার্স্ট প্রোডাক্ট, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট। খুবই সিম্পল বাট ইয়েট মানে খুবই সুন্দর, হ্যাঁ, কিন্তু এরকম সুন্দর হয় না। হ্যালো,
কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, সো মানে এই কোয়ালিটির ফিনিশিংটা এবং এইভাবে মানে মনে হচ্ছে না যে একদম তাকায় আছে তোমার দিকে। সো লাইক দিস, এই জিনিস তুমি কখনো ফ্যাক্টরিতে মেশিনে এই ফিল আনা যাবে না। বাই দ্য ওয়ে এইটা কিন্তু গার্মেন্টসের মানে আর কি ফেব্রিক আর কি, মানে আর কি কি বলে যেটা ঝুটা ঝুটা কাপড়, চোখগুলো আচ্ছা। আর আরেকটা জিনিস, বাই দ্য ওয়ে, দোজ হু উইল আস্ক মি বেস্ট কোয়েশ্চেন্স উইল গেট দিস অ্যাজ এ গিফট। সো আই হ্যাভ লাইক ফিউ। আচ্ছা, সো যে সবচেয়ে ভালো কোয়েশ্চেন করবে এটা হচ্ছে 1 নম্বর প্রাইজ, 2 নম্বর প্রাইজ, 3 নম্বর প্রাইজ। সো হ্যাঁ, বই আমি জানি না, যদি কেউ পছন্দ করো লাইক ফিল ফ্রি। সো 5টা সেরা প্রশ্নকে আমরা আজকে 5টা গিফট দিব। ওই যে বললাম যে যখন অ্যানালাইসিসটা হচ্ছিল যে আমি আসলে বাংলাদেশে বসে আমি কোন জিনিসটা বানাইতে পারবো যেটা আমি চায়নার সাথে ফাইট দিতে পারবো প্রাইসিংয়ে ফার্স্টে। সো আমি অনেক আগে থেকে জানি যে ক্রচেট, তো তোমরা দেখছো এই ধরনের হয়তো। সো ক্রচেট, আমিও বাইরে যখন গেছি আমি দেখছি যে ক্রচেট টয়েস পাওয়া যায়। সো তখনই আসছে যে ক্রচেট টয়েস উইল গো, বাট জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিভাবে কি করব। যখন আমি সার্চ দিলাম দেখলাম যে পেবেল নামে একটা ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডটা হচ্ছে ইউকে বেস। খোঁজ নিয়ে দেখলাম যে হচ্ছে আসলে বাংলাদেশ থেকে বানায় নেওয়া যায়। সো আমি তখন খোঁজ লাগাইলাম যে কই বানায় কি। সো ওর নাম হচ্ছে হাতে বোনা। সো দ্য ফাউন্ডার ইজ এ ব্রিটিশ বাংলাদেশি কাইন্ড অফ ডুয়াল সিটিজেন। 6 মাস আমি খুঁজে ওদের কোনো ফ্যাক্টরি মানে কই থেকে বানায় এই জিনিস খুঁজে পাইলাম না, সিক্রেট। দেন আরও খোঁজাখাটি করে আই ফাউন্ড সাম পিপল, তারপর তাদেরকে দিয়ে ট্রেন করায়া, না তারা ট্রেন ছিল। অ্যান্ড দেন দিস ইজ ওয়ান অফ আওয়ার ক্যারেক্টার্স কিন্তু বাই দ্য ওয়ে। ওর নাম হচ্ছে অ্যাডি। সো ওর নাম হচ্ছে অ্যাডি, ওর বয়স হচ্ছে 4। ও হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে করে। সো ওর যত কাজ যত কিছু, সো এইটা কেন হয়, ওইটা কি, সো প্রচুর ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি। এটা খরগোশ, এবং ওর একটা কান ছোট একটা কান বড়। সো ওর আছে আর কি, মানে আমরা ওকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাইছি যে যা ওই যে অটিজম বা লাইক যারা আছে ওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে। বাট ওরে যদি বলা হয় যে তোমার তো একটা কান ছোট, হ্যাঁ তুমি তো কানে শোনো না, এগুলো যখন ওরা কেউ বলে, ওর বন্ধুরা, ও বলেছে না আমার একটা কান আসলে বড়, ওটা তো আমি আরো বেশি শুনি। আচ্ছা, ও পাত্তাই দেয় না যে ওকে যখন কেউ বুলি করতে আসে। সো হচ্ছে সুপার কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ। সো ও নিজের দুর্বলতারে ও মানে উল্টা দিকে ঘুরে বলে যে এটাই আমার সফলতা। সো বাই দ্য দে অল হ্যাভ লাইক এই ক্যারেক্টারিস্টিক্স, এই স্টোরিজ, লাইক দে হ্যাভ পার্সোনালিটিস, লাইক ও কিভাবে কথা বলে কি, এই সব কিছু আছে আর কি। দের ইজ এ হোল লাইক ফিউ পেজ লং ক্যারেক্টার বাইবেল ফর ইচ ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট হ্যাঁ, বাট ওই যে মানে জিনিসটা হয়েছে কি, দ্য রিজন আই ডিডন্ট গেট ইন টু অ্যানিমেশন হুইচ শুড বি দ্য ফার্স্ট স্টেপ, কারণ অ্যানিমেশন করে কিন্তু অনেক বেশি যাওয়া যায়, তাই না, পপুলার। ওয়াই আই স্টার্টেড উইথ বুকস, স্টোরি বুকস, কারণ হচ্ছে অ্যানিমেশন যে আমি করব, একটা 10 মিনিটে অ্যানিমেশন করতে আমার 30 লাখ টাকা লাগবে। তার মধ্যে এই অ্যানিমেশন যারা করে, মানে আজকে এই টিম একটা ফর্ম হয়েছে, কালকে নাই। এবং এই 10 মিনিট অ্যানিমেশন আমি কার কাছে বেচবো, কে আমার কাছ থেকে কিনবে? নো। সো বাট আমি যেটা করছি যে আমি যদি বই বানাই, আর 50টা বই তো বেচতে পারবো অন্তত, রাইট? লাইক সো সো আগে হচ্ছে এই জন্য, যেহেতু ডিজনির ও হচ্ছে বিভিন্ন গ্লোবাল স্টোরিজ নিয়ে ও বানাইছে, ওর ওইখানে অ্যানিমেশনের অলরেডি একটা মানে হাব আছে, পিপল আছে, ওই যে কথাগুলো বলছি, তার যে এই জিনিসগুলো আছে, তার ইকোসিস্টেমটা আছে, আমাদের এখানে নাই। সো আমাকে এই জন্য বই দিয়ে শুরু করতে হয়েছে, আমাকে বেস কন্টেন্ট বানাইতেছে, আমাকে আগে স্টোরি বিল্ড করতে হয়েছে। তো
সো যে স্টোরিটা আমি বিল্ড করতেছি সেটা বই হিসেবে পাবলিশ করা, সেটা ড্রয়িং ইলাস্ট্রেশন করে ফেললে আমার তাহলে কি প্লে বুকটা রেডি, যে এখন তাহলে কেউ যদি অ্যানিমেশন করতে চায় এটা নিয়ে করবে। দুরন্ত টিভির আই ডিডন্ট পে এনিথিং, ওরে আমি গল্পের বই দিছি, ও নিজের খরচে বানাইছে, বানায় ওর টিভিতে ছাড়ছে, ওর সাথে আমার ডিল হয়েছে বাই টিভি রাইট তোর, ডিজিটাল রাইট আমার। বাংলাদেশে এই মুহূর্তে রাইট নাও আই এম সিটিং অন দ্য লার্জেস্ট পাইল অফ আইপি ম্যাটেরিয়াল লাইক ভিডিওতে বাচ্চাদের। আমি চাইলে কালকে ওটিটিতে আই ক্যান গিভ 30 hours অফ কন্টেন্ট ফর কিডস অ্যানিমেটেড। এই জিনিসটা আমার পকেটে টাকা নাই বলে আমি করতে পারি নাই, কিন্তু আমি বইটা বানাইছি, এগুলো হয়ে গেছে, অন্য কেউ করছে, রাইট? লাইক সো ইটস অলওয়েজ অ্যাবাউট, সো আমি যদি পুরো জিনিস ইউএসএতে বসে করতাম, ইট ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে অফ ডুইং থিংস। বাংলাদেশে বলে করতেছি বলে এটা টোটালি ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি আর কি। কিরকম? আমার টিভিতে তো অলরেডি টিভি শো আছে, দুরন্ত টিভিতে চলতেছে। ও না, আমাদের এগুলোই তো মানে চলতেছে। সো ইটস জাস্ট লাইক আই ডিডন্ট স্পেন্ড এনি মানি টু মেক দোজ, বাট রাইট নাও আমরা আরেকটা সিরিজ নিয়ে কাজ করতেছি দুরন্ত টিভির সাথে। সো বাট অ্যানিমেটেড না, মাপেট। কারণ হচ্ছে এগেইন ওই যে অ্যানিমেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, উই ডোন্ট হ্যাভ দ্য পিপল স্কিল সেট। আর আমরা এখন মার্ভেল ডিজনি দেখে চোখ স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন এই আধা খাসরা অ্যানিমেশন দেখলে কেউ দেখবে? বাচ্চা কাচ্চারা তোমরা দেখবা? সো অ্যানিমেশন শুড নট বি দ্য ইয়া আর কি। লজিস্টিক ডিপার্টমেন্টে যেটা মানে সার্ভিস কোডিং, তো সেক্ষেত্রে যদি এমন একটা ইনিশিয়েটিভস মানে টেকনিক কাজ করে যদি টাইম, যেটা আমাদের কোনো সার্ভিসের কাছে যদি যাই, আমাদের যারা কাস্টমার যায় তাদের কাছে যদি হয়তো বা কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিল, ডেলিভারি টাইমে দিলে গেছে সময়টা, এটা নিয়ে যদি আমরা কাজ করি, পাবলিক স্টেজে আমরা এখন যদি আমার কম্পিউটার ফুড পান্ডাকে বা চার্ডার.com-কে ধরি, এদের কাছে হয়তো বা এটার সলিউশন নাই, বাট আমি যদি অল্টারনেটিভ হয়ে এটার উপর কাজ করতে থাকি, তাহলে পাবলিক প্রাইমারি স্টেজে আমার কোন বিষয়টা নিয়ে সবথেকে বেশি কাজ করা? So you are saying যে you are going to deliver faster than Food Panda. First of all, আমি জানি না মানে তোমার বাপের ব্যাংকে কত কোটি টাকা আছে, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমাদের মানে আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি আমেরিকা থাকে কিনা, ওখানে বড় ব্যবসায়ী কিনা, দ্যাট ইজ নাম্বার 2। কেন বলতেছি এটা হইতেছে এটাই যে ফুড পান্ডা যদি এখন 30 মিনিটে ডেলিভারি করে বা 1 আওয়ারে ডেলিভারি করে, ইটস জাস্ট এ মানি গেম ছাড়া আর কিচ্ছু না। তুমি যদি 30 মিনিটের জায়গায় 25 মিনিটে ডেলিভারি করতে চাও, ইউ হ্যাভ টু ইনভেস্ট মোর দেন ফুড পান্ডা এবং ইউ হ্যাভ টু বিল্ড এ ইনফ্রাস্ট্রাকচার বেটার দেন ফুড পান্ডা। ও প্রতি বছর 4,000 কোটি টাকা এইখানে বাংলাদেশের মার্কেটে খরচ করতেছে এবং প্রতি বছর 500 কোটি টাকা লস খাইতেছে। নাও ইফ ইউ হ্যাভ এ ডিপার পকেট দেন দেম, দেন ইয়েস, গো হেড, otherwise no. rather go to Food Panda এবং all these delivery people and then ask them যে ভাই আপনাদের সমস্যা কি, আপনাদের কোন সমস্যাটা আমি সমাধান করে দিতে পারবো। So instead of building a B2C brand, like especially for the tech people, those who think যে I have certain skills, coding or otherwise, and I can build a problem of big companies, go and do that instead of building a B2C brand or trying to solve a big B2C problem, delivery বা এই ধরনের জিনিসপত্র, হ্যাঁ, because those are expensive. আমি পুরো কোম্পানি বিল্ড করছি বেসড অন 2 things, যেটা ওই যে ফার্স্টে বলছিলাম, আমার ছবি আঁকতে ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে। আমি ধরেই নিছি আমার কেউ টাকা দিব না, আমি নিজে নিজে ছবি একটু আঁকবো, একটা গল্প লিখবো, একটা ক্যারেক্টার তৈরি করব, সেটা দিয়ে যদি একটা পাবলিশার রাজি হয় তাহলে গুড, না হইলে আমি নিজে 50,000 টাকা জমায় পাবলিকেশন। সো আই বিল্ড দ্য হোল থিং বেসড অন হোয়াট ইজ মাই স্কিল সেট, হোয়াট ইজ মাই ইন্টারেস্ট এইটাতে। কারণ আমি আজকে অনেস্টলি স্পিকিং আমি আজকে যেখানে আসছি, আমি কল্পনাতেও ছিল না যে এই পর্যন্ত আমরা আসতে হবে। লাইক ফর শিওর ইটস লাইক
there is probably less than 1% chance যে this will survive. So আমি স্পেশালি এনকারেজ করবো ফর পিপল লাইক ইয়াং পিপল লাইক ইউ, ফার্স্টে থিঙ্ক হোয়াট ইউ ক্যান ডু, লাইক জাস্ট হোয়াট ইউ অ্যাজ এ পার্সন, তোমার কী স্কিল সেট আছে, কী এবং তোমার সারাউন্ডিংসে, লাইক ওকে আমার বাবার এই ধরনের একটা ব্যবসা আছে, রাইট, লাইক যেখানে এই ইস্যু আছে, ওইখান থেকে আমি কিছু শিখতে পারি বা ওইখান থেকে আমি একটা সাপোর্ট মেকানিজম নিতে পারি কিনা, লাইক ওকে আমার একটা ফ্রেন্ড আছে, রাইট, লাইক জাস্ট ইউ অ্যান্ড প্রবাবলি ভেরি ক্লোজ পিপল যাদের কাছে তুমি হাত বাড়াইতে পারবা কোনো একটা হেল্পের জন্য, টাকার জন্য না, ওইটাই তোমার স্ট্রেংথ, দ্যাটস ইট। মানে ওইটার উপরে বেস করে যেটা বিল্ড করতে পারবা সেটা সাস্টেইন করবে, কিছু না হলেও নেট প্র্যাকটিস হবে, 2-3 বার নেট প্র্যাকটিস হওয়াটা খুব ইম্পর্টেন্ট আর কি। মানে সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট মানে দ্যাট ইজ এ বিগ গেম আর কি, তুমি যেটা ভাবতেছো আর কি। হ্যাঁ আচ্ছা একটু শুনি তারপরে আবার গেট ব্যাক করবো। কেন তো শেষ হয় নাই তো, বাইচে আছি তো। আচ্ছা আমার ক্ষেত্রে 2টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে ইউ হ্যাভ টু লাভ দিস সো মাচ যে যত কষ্টই হোক কচ্ছপের মতো কামড় দিয়ে পড়ে থাকতে পারতেছি, ওই পরিমাণ ভালোবাসা এই জিনিসটার প্রতি আছে কি না। সো যদি না থাকে তাহলে যখন ছোটোখাটো একটু ঝড়ঝাপটা আসে মানুষজন ছাইরা ছুঁড়া দিয়ে চলে যায়, এবং এইটা শুরুর দিকে যে অনেক ভালোবাসা থাকে তা না, আস্তে আস্তে ভালোবাসাটা গ্রো করে। হ্যাঁ, সো ইফ ইউ ফাইন্ড সামথিং দ্যাট ইউ রিয়েলি লাভ, দেন ওইটার অ্যারাউন্ডে ইভেন ইফ ইউ ক্যান বিল্ড এ বিজনেস, ইউ উইল ডু সামথিং দ্যাট ইউ উইল এনজয়। সো এইটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। সো এইটা হচ্ছে আমার ক্ষেত্রে কাজ করছে, বিকজ আই ওয়াজ লাইক মানে এইগুলো কিছু না হইলেও স্টিল মানে এনজয় করতেছিলাম। সো এটা হচ্ছে মেন্টালের জায়গা থেকে। বাট যখন এই টিম আসা শুরু হয় অ্যান্ড দেন ইউ আর রেসপন্সিবল ফর লাইক স্যালারিজ অ্যান্ড লাইক আদার পিপলের লাইফের একটা দায়িত্ব চলে আসে, তখন প্রেশার আসে যে নিজের জন্য না, তখন অন্যদের জন্য, যারা আমার উপরে ট্রাস্ট করে ভরসা করে আসছে টু বিল্ড সামথিং টুগেদার, তাদের দায়িত্বটা আমার ঘাড়ে চলে আসছে, তখন স্ট্রেস আসা শুরু হয়। হ্যাঁ, সো and if you are lucky to find some people who are as crazy as you are or as motivated as you are, তাহলে ভালো। আমার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করছে যে বিকজ সাথী মাই ওয়াইফ অ্যান্ড মানে she works with this full time আর কি, so a lot of things we are building together আর কি for the last 10 years. So যে আমি সবসময় বলি যে মানে at least for the married people যে লাইক, এবং if you want to get into entrepreneurship, জলে নেমে ছেলেদের জন্য জলে নেমে কুমিরের সাথে মারামারি করা যাবে না। সো ব্যবসাপাতি করি বা যাই করি না কেন, বউয়ের সাথে গ্যাঞ্জাম করে কোনো কিছুই হবে না। সো ওইটা মেক শিওর করা আর কি, বোথ ছেলে মেয়ের জন্য। বাট যখনই আমার খুবই প্যারা লাগছে মানে লাইক, বাট এইটা কখনো হয় নাই যে ছেড়ে দিব। দেয়ার আর টাইমস যে আমি 3-4 মাস আমি কোনো বেতন নিতে পারতেছি না, বেতন দিতে পারতেছি না, অ্যান্ড লাইক নট শিওর যে আদৌ কী অবস্থা হবে। বাট নেভার এভার আই থট যে আই উইল লিভ দিস আর কি। এইটা খুবই ডিফিকাল্ট, রেয়ার কেসেস। সো এবং এই কারণে বাংলাদেশে গত 10 বছরে যতগুলা স্টার্ট আপ আমার সাথে জন্ম নিছে এবং মরছে, এবং তার ভেতরে অনেকে আছে 100 কোটি টাকা উঠায়ও মরছে, বড় লোকের পোলা। আই জাস্ট সিম্পলি ইয়াটা হইতেছে, মাই ফাইন্ডিংস ইজ যে দে জাস্ট ডিডন্ট লাইক দ্য প্রবলেম স্ট্রংলি এনাফ। মানে ভাবছে যে ও এখানে ব্যবসা আছে, আই ক্যান রেইজ মানি, 2টা ফোন দিলে টাকা উঠা যায়, খুব ইংলিশে ভালো কথা কইতে পারি। আমরা তো ভাই ইংরেজি তেমন পারিটারি না, পইরা আসি নাই বিদেশ থেকে, মানে ওইখানেও নেটওয়ার্ক নাই। সো ওকে, আই সি এ প্রবলেম, আই ক্যান রেইজ মানি, আই ক্যান ট্রাই টু সলভ দ্য প্রবলেম। যদি হয়ে যায় ভালো, না হইলে লাইক ওকে, সমস্যা কি। যতগুলা হাই ফ্লায়ার স্টার্ট আপ বাংলাদেশে ফেল মারছে
এবং বড়লোক ঘরের সন্তান, সেকেন্ড জেনারেশন, লাইক হয় বিদেশে থাকছে, সবটি এখন হইতেছে ইনভেস্টর। এবং ওই ইনভেস্টর হওয়ার সময় টাকা কাটা দিছে ওরে, যে যাদের কাছ থেকে টাকা নিয়ে স্টার্ট আপ শুরু করছিল, যেটা ফেল মারছে, ওরাই আবার তারে আবার টাকা দিচ্ছে না, এখন তুই তো ফেল মারছিস, ভালো শিখছস, এখন তুই অন্যদেরকে দে টাকা। সো আই ডোন্ট নো হু হ্যাভ দ্যাট কাইন্ড অফ লাক্সারি হিয়ার। থাকলে ভালো, না থাকলে থিঙ্ক লাইক রিয়েলিটিতে, লাইক নিজে আমি কোথায় দাঁড়ায় আছি সেইভাবে চিন্তা করলে ভালো। আর স্টপ অ্যাভয়েডিং দোজ ফ্ল্যাশি নিউজ পেপারে যে এইসব অমুক তমুক এই 100 কোটি উঠে এলাইছে, 500 কোটি উঠে এলাইছে, মানে দোজ আর নট মানে ইয়া আর কি, মানে বাট মানে you have to love the thing that you want to do আর কি। হ্যাঁ, স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই বিজনেস করতে চাই, কিন্তু একটা ইউনিক আইডিয়া পাই না। তো এটা নিয়ে আপনার সাথে কি এরকম ছিল? আপনি কিভাবে এটা পাইছেন আইডিয়া? আর বড় হলে এখন অনেক সমস্যা আছে, দেখা যাচ্ছে আপনার ড্রিম স্কুলে এরকম অনেক সমস্যা আছে। যদি আমরা একটু রিসার্চ করি এরকম অনেক সমস্যা পাবো, তাহলে আমরা সার্কেল কোনটা চুজ করবো? আপনি কিভাবে চুজ করবেন? দুই ধরনের টার্মিনোলজি আছে। হ্যাঁ, একটা হচ্ছে বলে এন্টারপ্রেনার, আর একটা হচ্ছে ব্যবসায়ী, বিজনেসম্যান। দিস এ বিগ ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার অ্যান্ড বিজনেসম্যান। এন্টারপ্রেনার one and only job is to solve a problem effectively, efficiently and better than whatever solution currently has. Now that entrepreneurship can make money for the entrepreneur or not. So তার মানে হচ্ছে it can be a non-profit, it can be a for profit, হ্যাঁ, ডিপেন্ডিং অন সে কীভাবে এটা সলভ করতে চাচ্ছে। সো ব্র্যাক, আবেদ ভাই যখন শুরু করছে, মানে আবেদ ভাই কি তাহলে এন্টারপ্রেনার না একজন? বাট ব্র্যাক ইজ এ নন প্রফিট। ডক্টর ইউনুস, গ্রামীণের যে এতগুলো প্রতিষ্ঠান, সো হি হ্যাজ দিস ফিলসফি অফ সোশ্যাল বিজনেস, রাইট? যেখান থেকে যারা যারা ইনভেস্টর, দে উইল নট গেট এনি মানি আদার দেন দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট। কোনো লাভ টাভ নাই এই ফিলোসফিতে করা। শেয়ার হোল্ডার যারা, তারা সবাই কাজ করবে এখান থেকে, চাকরি বেতন পাবে, বাট দে উইল নট, মানে অল দ্য মানি সোশ্যাল বিজনেস উইল মেক উইল বি রিইনভেস্টেড ইন দ্য সোশ্যাল বিজনেস টু মেক ইট বিগার। আমি অন দ্য আদার হ্যান্ড লাইক এন্টারপ্রেনার ট্রাইং টু সলভ এ প্রবলেম। আমারটা অ্যাজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা মানে আমরা যারা শেয়ার হোল্ডার উইল, ইফ ইট মেক্স এ লট অফ মানি, আমরা বেতনের পাশাপাশি হয়তো ওইটাও নিব। সো এন্টারপ্রেনার ইজ অলওয়েজ অ্যাবাউট সলভিং এ প্রবলেম। এন্টারপ্রেনার বাংলা হয়ে গেছে আবার উদ্যোক্তা। সেইটাতে এখন যে কি বলে, রাস্তার মোড়ে হইতেছে চায়ের দোকান দিছে, হেও বলে উদ্যোক্তা। সো দ্যাট বিকামস এ প্রবলেম, কনফিউশন। তার মধ্যে আবার এনজিওরা আইসা, ইয়ারা আইসা, ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, মানে সো এন্টারপ্রেনারের বাংলা উদ্যোক্তা বানায় ফেলাইয়া আসলে ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীকে আমরা তখন ওইটাতে ফালাই দিছি। সো বিজনেসম্যান বা বিজনেস পিপল নট নেসেসারিলি সলভিং এ প্রবলেম। আমার সবচেয়ে বিরক্ত এখন যেটা লাগে, যে প্রাণ টান, আর যেরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে না, হঠাৎ করে নিউজ আসে কি 500 কোটি টাকা দিয়ে আরেকটা চিপসের ফ্যাক্টরি খুলতেছে। হালা, বাংলাদেশে কি চিপসের কোম্পানির অভাব পড়ছে? বাচ্চা কাচ্চার কি চিপস না খায় মরে দিতেছে? তুই 500 কোটি টাকা ভাই তুই build on or invest on something that is important for the country, but they are not. Why? They are just simply businessmen. So এখন যখন তুমি বলছো যে আমি একটা প্রবলেম অনেক আছে এবং প্রবলেম আমি করতেছি, তাহলে আমি কোনটা পিক করব? প্রশ্নটা হচ্ছে এইটা, যেই প্রবলেমটা তোমার সাথে মোর রিলেভেন্ট বা তুমি পার্সোনালি কানেক্ট করো সেইটা। আর যতদিন না পর্যন্ত কোনো প্রবলেমের সাথে কানেক্ট করতেছো না, ততদিন পর্যন্ত এক্সপ্লোর লাইফ। যেদিন মনে হবে এটার সাথে আমার কানেক্ট হয়েছে বা আমার লাইফে এমন কিছু একটা ঘটছে, নাও আই হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম ইটসেলফ, আই ওয়ান্ট টু ইনভেস্ট মাই টাইম অ্যান্ড রিসোর্স, ট্রাই টু সলভ দিস প্রবলেম, ততদিন পর্যন্ত ওইখানে না যাওয়া ভালো। নট নেসেসারিলি। আমি তো ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সো আমার সাথে তো কোনো কানেকশনই নাই।
হুম হুম তো এখানে 3 নাম্বারটা অপশন হতে পারতো যে why not accounting কেন আমরা accounting থেকে করব। এইটা একটা আমরা স্ট্যাটিস্টিক্যালি অলসো স্পিকিং যে দোজ হু উইল ডু সাম জব, সো লেটস সে তুমি ফুড পান্ডার চেয়ে বেটার কিছু একটা করতে চাইতেছো, গো অ্যান্ড ডু অ্যান ইন্টার্নশিপ ইন ফুড পান্ডা অ্যান্ড দেন আফটার এই যে পড়াশোনা শেষ করে গো অ্যান্ড ওয়ার্ক ইন ফুড পান্ডা ফর 3 years অ্যান্ড দেন ট্রাই টু ফাইন্ড যে কী সমস্যা ফুড পান্ডাতে, আরও আমি কী করতে, দেন কাম ব্যাক অ্যান্ড ট্রাই টু মেক এ বেটার ভার্সন অফ ফুড পান্ডা দ্যাট উইল ডেলিভার অ্যাট লাইক 15 মিনিটে। সো আমি সবসময় বলি যে যারা উদ্যোক্তা হতে চাও এবং যে দিকে হতে চাও, যে লাইনে হতে চাও, ওই লাইনে যায়া ওই ধরনের একটা উদ্যোগের সাথে প্রথমে ইন্টার্নশিপ করো, তারপরে দরকার হলে 1-2 বছর 3 বছর কাজ করো, শেখো আসলে, মানে কারণ বাইরে থেকে অনেক কিছুই মনে হয় যে ও আচ্ছা লাগে এটা খুব সোজা, কিন্তু আমরা যেহেতু অনেক দ্রুত আইডিয়া সলিউশন নিজে নিজে বানায় ফেলাই, তারপরে যখন নাইমা পড়ি দেখি যে আসলে তো কাজ করে না, তারপরে আমরা বলি যে না এই সমস্যা ওই সমস্যা, রাইট? সো ওয়ান্স ইউ গেট ইন টু আ রিয়েল কোম্পানি অর এ স্টার্ট আপ হু আর লাইক ট্রাইং টু সলভ আ সার্টেন প্রবলেম অর ট্রাইং টু ডু সামথিং, ওইখানে তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে আর কি। সো ইটস অলওয়েজ রিকমেন্ডেড যে আসলে আগে কিছুদিন কাজ করা, তারপরে নিজের উদ্যোগ শুরু করা, তাতে করে তোমার উদ্যোগটার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, অনেক। এবং স্ট্যাটিস্টিক্যালি পিপল হু স্টার্ট ইন দেয়ার 40s হ্যাজ দ্য হাইয়েস্ট সাকসেস রেট। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে বিয়ের পরে আপনি হচ্ছে চাকরি ছেড়ে দিচ্ছেন আর কি, যারা বিয়ের পরে কেন ছাড়লেন, তাহলে বিয়ে করার জন্য চাকরি করতে এরকম কিছু? বিয়ে করে ও আচ্ছা আচ্ছা, না না না, আমি দেশের বাইরে ছিলাম তো, এসে তারপরে যেদিন আসছি তার 1 মাস পরে বিয়ে। সো ওই তো, সো বউয়ের সাথে তো আগেই সেটিং দেওয়া, ও জানে আমি ছেড়ে দিব। সো আর প্রেমের বিয়ে না, সো এখানে তো আর কিছু নেই। হ্যাঁ, না না না, কিসের ব্রেক ইভেন, প্রতি মাসে লস খাই। হ্যাঁ না, এখনো আমরা যে খুব বড় আকারে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে চলে গেছি তা না, আমাদের কয়েকটা কন্টেন্ট, ওই যে ই বুকের কথা বলছিল কেউ একজন, সো আমাদের ই বুকগুলা গ্লোবালি পপুলার। আমাদের বেশ কিছু ফিজিক্যাল বই এখন অ্যামাজনে পাওয়া যায়, মানে সো অ্যামাজনের ফিজিক্যাল বই না, অ্যামাজন কেডিপি বলে, সো ওইখান থেকে অর্ডার দিলে অ্যামাজন প্রিন্ট করে মানে ডেলিভারি করে আর কি। সো ওইভাবে আছে আর কি। গ্লোবাল মার্কেটের ও আচ্ছা আচ্ছা, মানে আমরা এই যে আমাদের এগুলো কিন্তু এখনো বাইরে যাচ্ছে না, এগুলো এখন যাচ্ছে অ্যাজ কিছু কিছু জায়গায় স্যাম্পল হিসেবে, লাইক জাস্ট টু সাম বায়ার্স, ইয়ার জন্য আর কি, টেস্টিংয়ের জন্য আর কি। এগুলো এখন আমাদের বইগুলা কন্টেন্টগুলা যাচ্ছে আর কি গ্লোবালি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে সো যখন এই 2-3টা বই হয়েছে, সো আমাদের হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এইটা যে আনলেস ইউ হ্যাভ এনাফ এক্সকিউজ, মানে হইতেছে এনাফ সংখ্যক প্রোডাক্ট যদি না থাকে, তাহলে আগেই বাইরে গিয়ে অনেক বেশি করলে ওইটা ওয়েস্ট হবে। সো লেটস সে আমি একটা ইউজারে $5 খরচ করে একটা $10 ই বুকের জন্য নিয়ে আসছি, ওকে ই বুক করলো, তারপরে কি, রাইট? লাইক সো ইউজার অ্যাকুইজিশন কস্ট আমার একবারই তো হয়, কিন্তু তারপরে যদি আমি তাকে আরও 10টা প্রোডাক্ট না দিতে পারি তাহলে সমস্যা। সো আমরা এই জন্য 18-19-এর পরে আমরা আসলে খুব একটা আর ই বুকের প্রমোশনে যাই নাই বাইরে, কারণ এইগুলো যথেষ্ট পরিমাণ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আর ই বুকের একটা খারাপ দিক হচ্ছে যে ই বুক আবার ওকে প্রিন্ট করতে হয়, তাই না? প্রিন্ট করে এই জিনিস এই কোয়ালিটিকে আনতে পারবে না। সো এই কারণে এটা সবসময় অ্যাজ এ ফিজিক্যাল বই হিসেবে হইলে ভালো। সো এই কারণে আমরা ধরো যে 22-এ এসে অ্যামাজনের যে US, UK, এরকম জার্মান, এরকম কয়েকটা মার্কেটের জন্য দিছি। আবার অ্যামাজন আরেক ঝামেলা করতেছে, বাংলা দেওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আই এম লাইক ওয়েটিং, যে এই জন্য আমি খুশি যে ওকে ফাইন, নাও আমি এখন সবগুলাকে খুব আরামসে ইংলিশে করে বা জার্মানে করে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কেডিপিতে দিয়ে দিব। তাহলে জার্মান বাপমা এই বইয়ের, গল্পের বইয়ের, এটা তো গল্পের বইয়ের জার্মান ভার্সনও সে মানে অর্ডার দিলে একদম প্রিন্ট করে অ্যামাজন তাকে ডেলিভারি করবে। হ্যাঁ হ্যাঁ,
ও আচ্ছা, আই ওয়াজ পার্ট অফ দ্য লাস্ট কারিকুলামের যে হয়েছিল অ্যাডভাইজার কমিটি, ওইখানে আমরা যে স্কিলগুলোর কথা বলতেছি, সো আই হ্যাভ বিন, কারণ ওই যে আমার তো 3 কোটি টার্গেট, এখন আমি জানি যে আমার বইগুলো হার্ডলি 3 কোটির কাছে তো জীবনেও যাবে না। সো তাহলে হোয়াট আর দ্য ওয়েজ? সো গভর্নমেন্ট ইজ অবভিয়াসলি একটা সো আমরা 17 থেকেই পুশ করতেছিলাম যে এই যে স্কিলগুলো যেন কারিকুলামে অ্যাড হয়। সো মাশাল্লাহ এখন যে নতুন কারিকুলাম আছে ওই স্কিলগুলো ওইখানে ইনক্লুড হয়েছে। মাই ফোকাস ইজ অন প্রাইমারি, বাই দ্য ওয়ে। ওই যে ডিম ভাজি শেখানো আর LGBTQ এর গল্পতে আমরা নাই। বাট আমরা যখন করছি তখন ওই যারা আবার কন্টেন্ট করবে এদের সবাইকে আমরা আমাদের যতগুলো বই আছে সবগুলা দিছি, দিয়ে বলছি যে ভাই তোরা যেটা খুশি এটা নকল কর, আমি কিছু কমু না, বাট আই ওয়ান্ট দিস কন্টেন্টস টু গো টু 3 crore চিলড্রেন। এবং মাশাল্লাহ এখন যখন যে বইগুলো আসতেছে, মানে ফর এক্সাম্পল আমাদের সিঙ্গাপুর ম্যাথ যে বইটা, সো সিঙ্গাপুর ম্যাথ ইজ এ সিঙ্গাপুরের ন্যাশনাল কারিকুলাম অফ ম্যাথ, গভর্নমেন্ট অ্যাডপ্টেড দ্যাট কারিকুলাম। সো এখন যেই ম্যাথ বইগুলো আসতেছে ওগুলো আমরা বাংলাদেশে ফার্স্ট ইন্ট্রোডিউস করছি এবং গভর্নমেন্ট এখন নিচ্ছে। আমাদের বইগুলোর কিছু কিছু কন্টেন্ট ডিরেক্টলি মানে এখন গভর্নমেন্ট কন্টেন্টে যাচ্ছে, বাট অবভিয়াসলি যেটা হয় যে ও যখন বই চিন্তা করে এবং যে কোয়ালিটি চিন্তা করে, ও তো আমাদের মতো করলে ও ফকির হয়ে যাবে। সো কিছু কিছু ইন্সপাইরেশন নিছে, কিছু কিছু করছে। সো হ্যাঁ, সো ওইভাবে যাচ্ছে আর কি।